ম্যাম শুরু করতে পারি আমরা। হ্যাঁ, ডক্টর নাফিসা নওয়ার ম্যাম শুরু করতে পারি ম্যাম। লাইভ আমাকে দেখা যাচ্ছে? জি ম্যাম শুরু করতে পারি। উম, আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাফিসা নওয়ার। 2025 এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আসলে আমরা এই পরীক্ষাটার প্রিপারেশন নেওয়ার জন্য যে রেগুলার ব্যাচটা, সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবাই এসেছি এবং আমাদের সাথে আমাদের গেস্ট ডক্টর আবিদ ভাই এবং আমাদের স্পিকার আসাদে তারান্নুম এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং এর জন্য এবার 2025-এ যেসব আপুরা পাশ করেছেন ওনারা সাথে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের আবু জর গিফারি ভাইও জয়েন করেছেন। ফার্স্টে আমরা বলছি আমাদের যে ব্যাচটা হবে এবার ব্যাচটা এই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং এতে মোট লেকচার ক্লাস থাকবে, ক্লাস টেস্ট হবে, অসপি থাকবে, অস্কি লেকচার থাকবে এবং সব মিলিয়েই আমাদের মোট প্রায় 56টা মতো ক্লাস থাকবে। এবং আপনারা যারা এখন ভর্তি হয়েছেন তারা তো এই ক্লাসগুলো এবং এগুলো সম্পর্কে ওরিয়েন্টেড আছেন এবং যারা ভর্তি হবেন আশা করি তারাও ক্লাসগুলো সম্পর্কে জানবেন। ফার্স্টেই আমরা আমাদের একজন স্পিকারকে বলতে অনুরোধ করব যে আসলে পরীক্ষাটা কেমন, পরীক্ষাটা প্রিপারেশনের জন্য আমাদেরকে কিভাবে চলতে হবে, পরীক্ষাটার রাস্তাটা কিরকম, কারণ এই পরীক্ষা দেওয়ার আগে আমাদের এই পরীক্ষাটা সম্পর্কে জেনে প্রিপারেশন নেওয়াটাই সবচেয়ে বেশি বেস্ট হবে। এই জন্য আমি আবুজার গিফারি, আমাকে কি শুনতে পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবুজার গিফারিকে রিকোয়েস্ট করব ওর পরীক্ষা সম্পর্কে এবং আরো কিছু এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু শেয়ার করার জন্য। তাহলে শুরু করেন। ওকে, ঠিক আছে। ধন্যবাদ নাফিস আপু। আপু আমার কলিগ এবং বড় আপু, আমাকে অনেক বেশি গাইড করেছেন আমার সামনে আগানোর জন্য, আমাকে একটা সুন্দর ফ্লোর দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে যারা আছেন তাদের তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আজকের এই প্রোগ্রামে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আসলে আমাদের মানে জেনেসিস মিড টার্ম, আমাদের অ্যাকচুয়ালি বিসিপিএস এর মিড টার্ম পরীক্ষাটার ক্ষেত্রে আমি কয়েকটা অবজারভেশন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সেশনে কিন্তু মোটামুটি রেজাল্টটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। তো এই যে স্যাটিসফ্যাক্টরি ছিল না, তো এই কারণে কিন্তু ঝামেলাটা হয়েছে কি, মানুষজন অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, আমার যেটা পার্সোনাল অবজারভেশন। এবং এই সিরিয়াসনেস এর কারণেই কিন্তু পরবর্তীতে পড়াশোনাটা সবাই বাড়িয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে। এটা এবার যারা প্রিপারেশন নিয়েছেন তারা হয়তো বলবেন, আমাদের তৃপ্তি আপু আছেন এখানে, যে গতবারের রেজাল্টের উপর একটা ভীতির কারণে কিন্তু সবাই একটু বলতে পারেন যে একটু না খাওয়া ছেড়ে দিয়ে পড়াশোনা করেছেন, এবং এটা রেজাল্ট কিন্তু তারা পেয়েছেন। এবার কিন্তু আলহামদুলিল্লাহ পাস রেট জেনেসিস এর আলহামদুলিল্লাহ 100% পাস রেট, ওভারঅল বিসিপিএস এও ভালো পাস করেছে। তাহলে দেখেন, আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে পাস রেট বেড়েছে বা সবাই সিরিয়াসনেস ছিল বলেই কিন্তু পাস রেট বেড়েছে, এটা এমন না যে বিসিপিএস ইচ্ছা করে পাস করাইছে, বিষয়টা এরকম না কিন্তু। তো এইটা যেন আপনার মাথায় কখনো এরকম না থাকে যে এবার তো অনেক বেশি পাস করে ফেলছে, তাহলে আমি একটু রিল্যাক্টেন্ট হই, পাস তো ভালোই করতেছে দেখছি। এটা ভাবার কোনো সুযোগ নেই। যদি আপনি এরকম ভাবেন, আল্লাহ না করুক, পাশের কিন্তু কোনো না কোনো সময় সামনের বারে হয়তো কমে যাওয়ার সম্ভাবনা আছে, যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে। সো এই পরীক্ষাগুলোকে আসলে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। আর বিসিপিএস আপনি জানেন এখানে বায়াসনেস এর কোনো সুযোগ নাই। আপনি যদি পারি আমাদেরকে পাস করাবে, না পারলে পাস করাবে না, সহজ কথা। আর পারতে হলে সবার আগে কি লাগবে? পারতে হলে সবার আগে আপনার কাছে সেলফ প্রিপারেশন, এর কোনো বিকল্প নেই। এখন ঝামেলা হয় কি, কারণ আমাদের তো আসলে পেডিয়াট্রিক্সে আপনারা সবাই জানেন আমাদের একটা হেক্টিক ডিউটি সবারই থাকে। দেখা যাচ্ছে যে প্রতিদিন মর্নিং সেশন, সকালে ডিউটি, ফলো আপ প্রেজেন্টেশন, কেস প্রেজেন্টেশন, এরপরেও আপনার রোস্টারে ইভিনিং ডিউটি, নাইট ডিউটি, সব মিলিয়ে আপনি যে মনে করতেছেন আমি শুরু করব ভাই, এই যে 1 তারিখে কঠোর কামব্যাক হবে, কিন্তু ওই 1 তারিখ আর আসতেছে না। 1 তারিখের পরে দেখা যাচ্ছে কোনো এক কারণে
আপনার মনে হচ্ছে 10 তারিখে একটা কামব্যাক দিব, এই 10 তারিখের পরে সামনের মাসে একটা কামব্যাক দেবো, আলটিমেটলি কামব্যাক আর হচ্ছে না। তাহলে এই জন্য নিজে নিজে রুটিন করে গাইডলাইন ছাড়া আসলে সামনের দিকে আগানো খুব কঠিন। এই জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই একটা রুটিনের মধ্যে থাকা, যেটা জেনেসিস আপনাকে প্রোভাইড করবে। পাশাপাশি এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি এমবিবিএস লেভেলে এক্সামিনেশন করে আসছি, পাশ করে আসছি, নিঃসন্দেহে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি যে এক্সামিনেশনটা করতেছি এটা কি ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে? ভুল হলে কোথায় ভুল হচ্ছে? কারণ নিজের ভুল তো নিজের চোখে পড়বে না। তাহলে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনারা জেনেসিসে আমাদের যে এক্সামিনেশন গুলো দেখানো হবে ওই জায়গা অনুযায়ী আপনি অ্যাসেস করতে পারবেন। এক্সামিনেশন গুলো আপনি চাইলে অফলাইনে এসেও দেখে যেতে পারবেন। যারা যারা ঢাকাতে আছেন আর যারা অনলাইনে আছেন তারা অবশ্যই এই ভিডিও দেখে আপনার কি কি ভুল হচ্ছে দুজন এই অনুযায়ী আপনি পরবর্তীতে এক্সামিনেশন গুলা করলে দেখবেন আপনার এই ভুলগুলা শুধরে যাবে। এই ভুলগুলো শুধরানোটাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশিটা হয়েছে কি যে আমি নিজে হয়তো যখন করতে যাব তখন দু একটা পয়েন্ট মিস হইলেও সামনে যখন একজন করবে একটা পয়েন্ট মিস হলেও চোখে পড়ে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ছোটখাটো ভুল ত্রুটিগুলো স্যার ম্যাডামদের কিন্তু চোখে পড়বে। সো আপনাকে এই এক্সামিনেশনটা খুব ভালো করে দেখতে হবে এবং এই এক্সামিনেশন গুলা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমাদের লেকচার ক্লাসের কথা আসে। আমাদেরকে আপনি যখনই আমাদের এখানে এসেছেন বা আসবেন তখনই কিন্তু আপনাকে সুন্দর একটা শিডিউল প্রোভাইড করা হবে। এই শিডিউল অনুযায়ী আপনার লেকচার ক্লাস হবে, এই শিডিউল অনুযায়ী এক্সাম হবে, তারপর এই শিডিউল অনুযায়ী এক্সামিনেশন হবে এবং ফাইনালি কিন্তু মক টেস্ট হবে। ঠিক আছে? তো এই যে শিডিউল গুলো আপনাকে দেওয়া হবে, এই শিডিউল গুলো যদি আপনি একটু ফলো করতে পারেন তাহলে দেখবেন মানে বিষয়টা এরকম, মানে পড়া লাগবে না, পড়া হয়ে যাবে এরকম আর কি, শিডিউল গুলো যদি আপনি ফলো করেন। কারণ এই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা লেকচার আলাদা আলাদা থাকবে। এই লেকচার গুলো যদি আপনি পড়ে পরীক্ষা দেন এবং সেই পরীক্ষার খাতা কিন্তু মূল্যায়ন করার ব্যবস্থা শুনতে পাচ্ছি, দুঃখিত। আচ্ছা, যেটা বলছিলাম যে দিবেন পরীক্ষার পরে কিন্তু খাতা মূল্যায়ন করা হবে। মূল্যায়ন করার পরে আপনারা দেখবেন যে আপনার ছোটখাটো যে সেই ভুল ত্রুটিগুলো আপনার ওখানে দেখানো হবে, কিভাবে আপনি লিখবেন। তাহলে এই জিনিসগুলা আপনাকে পরীক্ষার উপযোগী করে তুলবে, আপনার ভিতরে সেলফ কনফিডেন্স বাড়িয়ে দিবে। এরপরে আমাদের যে স্টেশন গুলো আছে, অসপি স্টেশন, ক্লিনিক্যাল স্টেশন, এখানে আপনি কিভাবে ভালো করবেন, ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনি সরি কিভাবে আপনি ভালো করবেন এই জায়গাগুলোতে, সেগুলো টিপস এন্ড ট্রিক্স গুলো আপনাকে দেওয়া হবে। যেমন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন হিস্ট্রি টেকিং। আমাদের কিন্তু হিস্ট্রি টেকিং এর জন্য যে বইটা আছে আমাদের গোপেন স্যার লিখেছেন, খুবই চমৎকার বই। তাহলে এই বইটা কিন্তু খুব জিস্ট কথাটুকু দেওয়া আছে, কিন্তু দেখেন এই হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে আপনাকে স্টেশনে সময় দেওয়া হবে কতক্ষণ? সময় দেওয়া হবে প্রায় 10 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। এখন স্যারের বই যতটুকু আছে খুবই চমৎকার আছে, কিন্তু এটা আপনার 2 মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে 10 মিনিট যেহেতু দিয়েছে নিশ্চয়ই তো অনেকগুলো পয়েন্টস আছে। এই জিনিসগুলো ক্লাসে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে আপনি 10 মিনিট কনজিউম করবেন, কিভাবে আপনি হিস্ট্রি গুলা নিবেন। তাহলে দেখবেন এগুলা সুন্দর করে শেষ হয়ে যায়, মানে আপনার মোটামুটি একটা নখদর্পণে চলে আসবে। তাহলে এভাবে আপনি হিসাব করে নেবেন, একটা লেকচার ক্লাস করবেন, এক্সাম দিবেন, এক্সাম পরে খাতা মূল্যায়নে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনি সমাধান বা নিজে থেকে কারেকশন করে নেবেন। আপনি ক্লিনিক্যাল এবং অস্কি, এই তো। এবং সবার লাস্টে আমি পরামর্শ দিব যে আপনারা মক টেস্ট গুলো যদি পারেন অফলাইনে দেওয়ার চেষ্টা করবেন। একটা পাস মানে একটা পরীক্ষাতে, মিড টার্ম পরীক্ষাতে পাস করার জন্য দিস ইজ মোর দ্যান এনাফ। একটা শিডিউলের মধ্যে থেকে এভাবে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনার মানে বাধার কথা না। তবে আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করব, যে একটা বিষয় যদি আপনার মাথার ভিতরে ঢুকে থাকে বা কোনোদিন ভেবে থাকেন, এক্ষুনি ওটাকে ছেড়ে দেন, ঝেড়ে ফেলেন। সেটা হচ্ছে আমাদের ক্যারি অন সিস্টেম আছে। আমি আপনার সাথে একমত, ক্যারি অন সিস্টেম অবশ্যই আছে, যে আপনি যদি মিড টার্মে খারাপ করেন আপনার ট্রেনিং 1 বছর পর্যন্ত কাউন্ট হবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এইটা যদি আপনার মাথায় একবার ঢুকে তাহলে আপনার মিড টার্মের পড়াশোনা হবে না। আপনার মাথায় শুধু হবে যে কোনো সমস্যা নাই, ক্যারিয়ার সিস্টেম তো আছেই, ঠিক আছে, পরবর্তী বার দিব। কিন্তু ভাই আপনি যেবারই দেন না কেন এই কষ্ট
মানে বারবার একই ধরনের কষ্ট, পরীক্ষা মানে যে স্ট্রেস, আপনি তো জানেন এমবিবিএস পাশ করে এসেছি আমরা সবাই, পার্ট 1 দিয়েছি। তাহলে এই যে স্ট্রেস কিন্তু বারবার নেওয়া যাবে না। আপনি যদি স্ট্রেস বারবার নেন তাহলে দেখবেন যে আলটিমেটলি মানে প্রিপারেশনও কোনোবার ভালো হচ্ছে না, রেজাল্টও ভালো হবে না। এবং এই জন্য নিজেকে মানে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমি মিড টার্ম বারবার দেবো না, আমি একবারে মিড টার্ম দিব, ইনশাল্লাহ এইবারে আমি পাশ করব। থাকেন আমাদের সাথে ইনশাল্লাহ, এই সাথে আমাদের সাথে থাকবেন, নির্দিষ্ট নিয়মগুলা রুটিন গুলা ফলো করবেন, ইনশাল্লাহ আপনার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রিয় চিকিৎসক বৃন্দ, এই ছিল মোটামুটি বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাফিস আপু। থ্যাংক ইউ গিফারি, আসসালামু অনেক আলাইকুম। সুন্দর করে বললা। আচ্ছা, গিফারি 2024-এর জুলাইয়ে পাশ করেছে মিড টার্ম। অনেক সিনসিয়ার, অনেক একাডেমিক একটা ছেলে। আর হচ্ছে এখন আমরা বলতেছি আমাদের যে হচ্ছে ওর যেই পয়েন্টগুলো ধরেছে যে পাস রেট এই জানুয়ারি আমাদের সেশনে এই দেখা গেছে অনেক মোটামুটি রেজাল্ট খুব ভালো। এই রেজাল্ট ভালো কিন্তু এরকম না যে বিসিপিএস রিল্যাক্স। জিনিসটা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা প্রচুর পরিশ্রম করেছে এবং পরিশ্রম তারা করেছে এবং এজন্যই তারা সেই ফলটা পেয়েছে। এই যে পরিশ্রমটা করেছে, এই পরিশ্রমটা করার জন্য দেখা যায় সবার কিন্তু আমরা যখন এমবিবিএস এ যেরকম রিল্যাক্স থাকি, আমাদের শুধুই পড়ালেখা থাকে আর কোনো বাইন্ডিংস থাকে না। কিন্তু এই আমাদের পোস্ট গ্রাজুয়েশন পাথওয়েটা কিন্তু পুরাই ডিফারেন্ট। আমাদের সবারই একটা ফ্যামিলি থাকে, একটা জব থাকে, সাথে পড়ালেখা থাকে। এগুলো ব্যালেন্স করার জন্য আসলে আমাদেরকে তো অবশ্যই অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। সাথে এই পড়াটা গুছাবো, আমি যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাবো সেইটা ম্যানেজ করার জন্য আসলে কোনো একটা কোচিং আমাদের যে আমাদেরকে সেভাবে প্রোভাইড করবে ওটার সাথে অ্যাটাচ হওয়া খুব প্রয়োজন। না হলে দেখা যায় হচ্ছে আমি যেভাবে পরীক্ষাটা দিব, যেই সিলেবাস ওয়াইজ আগাবো সেটা আগানো পসিবল হয় না। তো জেনেসিসের এইটাই হচ্ছে সবচেয়ে সেটা আমাকে শুধু কোচিং দিচ্ছে না, আমাকে শুধু গাইড করছে না, আমাকে সবভাবে মানে আমি একটা প্রিপারেশন নিব সেটা চিন্তা করা ঠিক থেকে আমি একেবারে পরীক্ষায় বসবো সেটা পর্যন্ত যা যা স্টেপে আমাকে যেভাবে যেভাবে হেল্প করা লাগে সেই জিনিসটাই হচ্ছে জেনেসিস প্রোভাইড করে। আর হচ্ছে আমরা তো জানি আমাদের একটা রিটেন, তারপর হচ্ছে রিটেন পাস করার পরে আমাকে অস্পি দিতে হচ্ছে, আমার শর্ট কেসের উপর অস্কি দিতে হচ্ছে। এগুলো পুরা ধাপটা আমি কিভাবে গুছিয়ে পড়বো এবং এই 6 মাসের মধ্যে, 6 মাস তো না, 5 মাস, 5 মাস আছে, এই 5 মাসের মধ্যে কিভাবে হচ্ছে আমার বেস্টটা আমি নিয়ে আসবো সেটাই হচ্ছে পাশ করার জন্য যতটুকু প্রয়োজন আর কি, সেই ইফোর্টটা দেওয়ার জন্য আমাদেরকে জেনেসিস হেল্প করবে। আর যেটা হচ্ছে মানে আমরা হয়তো অনেকে চিন্তা করছি যারা ভর্তি হয়েছি তারা তো একটা স্টেপ নিয়ে ফেলেছি, আর যারা ভর্তি হয়নি অনেকে চিন্তা করছি যে আমি কিভাবে হচ্ছে প্রিপারেশন নেব, আমি যে সমস্যায় আছি সেটায় আর কোনো কেউ নাই সেই সমস্যাটায়, আমার মতো এই কঠিন পরিস্থিতিতে প্রিপারেশন নেওয়া পসিবল না। কিন্তু ট্রাস্ট মি, সবাই কোনো না কোনো ঝামেলার মধ্যে, কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে লাইফের ওই স্ট্রাগল গুলো পার হয়েই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে এবং একটা গাইডেন্স পেয়েই দেখা যাচ্ছে পাশ করে আসছে। আর এর জন্যই মানে এক্সপিরিয়েন্স শেয়ার করাটা, মানে আপুরা যে এখন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে সেটা এত ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যায় এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মাধ্যমে আমরা মানে মোটিভেটেড হই যে হচ্ছে না আসলে কেউ যদি পারে আমিও পারবো। আর এই এই আমি পারবো এই ধরনের একটা সেলফ ডিটারমিনেশন আনা, এটাও অনেক বড় কিছু। এই ডিটারমিনেশনটা আনার পরেই হচ্ছে দেখা যাবে আপুরা এখন যারা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন ওনাদের কথা শুনলে হয়তো আপনারা অনেকেই ভাববেন যে না আমিও পারবো। আর হচ্ছে ক্যারি অন যেহেতু আছে সেটাকে বাদ দিয়ে আমি, কারণ একটা পরীক্ষার প্রিপারেশন আমি একবারই নিব, ওইটা একবারই দিব এবং ইনশাল্লাহ একবারই পাশ করব। বারবার এই ঝামেলা এই কষ্টর মধ্যে দিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। কষ্ট একবারই করব, সেটা যাতে ফ্রুটফুল হয়। এবং কিভাবে ওনারা আসলে এই রাস্তাটা পার হয়ে আসছেন সেটার এক্সপিরিয়েন্স আমরা একটু শুনি। প্রথমে আমি বলছি ডক্টর নিশিপল আপু তো আছেন তাই না? জি আপু, আহ আছি। আচ্ছা আপু, তাহলে ডক্টর নিশিপল আপু উনি আপনার এবার হচ্ছে মিড টার্ম পাশ করেছেন। আপু আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি একটু আপনাদের সাথে। ধন্যবাদ
হ্যাঁ, নাফিজা আপু এবং ধন্যবাদ জেনেসিসকে। আজকেও আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে মানে জেনেসিস না থাকলে হয়তো আমি পাশ করতে পারতাম না, কারণ আমি হচ্ছে পেরিফেরি থেকে পরীক্ষা দেওয়া মানুষ, ভোলা সদর হাসপাতালে ছিলাম। তো অনেকের ধারণা হচ্ছে সদর হাসপাতালে যাদের পোস্টিং বা হচ্ছে আমাদের মতো যেসব জায়গায় যারা পোস্টেড থাকে তারা হয়তো পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে না। তো আমার জার্নিটা একটু ডিফিকাল্ট ছিল। আমার প্রথমবার পরীক্ষাটা আমি জুলাই সেশনে পরীক্ষা দিয়েছিলাম, যেটার জন্য হচ্ছে রিটেনে আমি অ্যালাউ হইলেও মানে হচ্ছে আমার শর্ট কেস খারাপ হয়ে গিয়েছিল। আমি হচ্ছে মানে স্টেশনে মোটর এক্সামিনেশনের জায়গায় লোকোমোটর এক্সামিনেশন করে আসছিলাম, যেটা আমাদের আপু মেন্টর আপু একটা ক্লাসে বলছে, এবং এটা আমি মানে ক্লাসটা আমি করেছিলাম এবং ক্লাসেও ছিলাম। তো যাই হোক, জেনেসিস না থাকলে আমি কখনোই পাশ করতে পারতাম না, কারণ জেনেসিস এমন একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে টোটাল একটা গাইডলাইন দেয়। আমি মানে যারা নতুন ভর্তি হব তাদের মধ্যে বিশেষ করে যারা আমার মতো পেরিফেরিতে যারা আছে, তারা হচ্ছে যে হতাশার কিছু নাই যে আমি ঢাকায় ট্রেনিং করতে পারতেছি না বা আমি কোনো ভালো প্রতিষ্ঠানে নাই দেখে আমি হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না, এই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করার মানে মাথায় আনার দরকারই নাই। আমি জাস্ট জেনেসিসের যে ক্লাসগুলো হতো, ওই ক্লাসগুলো, আমার ছোট বেবি আছে, আমার সেরকম সাপোর্টিং কেউ ছিল না। তো আমি দেখা যেত ডিউটির ফাঁকে পড়ারও ওরকম স্কোপ পেতাম না। তো আমি কি করতাম, ওই জেনেসিসের ক্লাসগুলা ঠিক মতো করতাম। জেনেসিসের ক্লাসগুলা করলে আপুরা কি বলে, মানে কোন কোন জায়গাগুলা পড়তে হবে, সেই জিনিসগুলা মানে যেগুলো আবিদ মোল্লা স্যারের বইতে নাই, তো ওগুলা ক্লাসে কি অ্যাড করা লাগবে, ওই জিনিসগুলো আমি বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা জিনিস আমি অ্যাড করে রাখতাম। তো এতে দেখা গেছে যে আমি হয়তো মানে জেনেসিসের সাথে সাথে পড়াটাকে গুছিয়ে ফেলতাম। আমি হয়তো যে টানা পড়বো, আপু নাফিজা আপু বলেছে যে আমরা এমবিবিএস লেভেলে যেভাবে পড়তে পারছি, এই এই ক্ষেত্রে কিন্তু আমরা পড়ার অতটা সুযোগ পাবো না। হয়তো 24 ঘন্টার মধ্যে হয়তো 1-2 ঘন্টা আপনি বইটা উল্টানোর সময় পেতেও পারেন, আবার নাও পেতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তো আমি জাস্ট জেনেসিসের সাথে থাকছি, জেনেসিস যেভাবে ক্লাস নিছে আমি জাস্ট ক্লাসগুলো করার চেষ্টা করছি। আপুরা যে জিনিসগুলা টপিকস গুলা আমাদের মানে আবিদ মোল্লা স্যারের বইতে নাই, সেই টপিকস গুলো আমি আলাদা করে লিখে নোট করে রাখছিলাম, যে বইয়ের সাথে লাগিয়ে রাখছিলাম, অ্যাটলিস্ট যাতে আমি পরীক্ষার সময় এগুলো একটু চোখ বুলিয়ে যেতে পারি। আর প্রথম থেকে কোচিং করলে একটা সুবিধা কি, যে অনেকে আবার বলে যে না ঠিক আছে পরীক্ষার আগে আমরা 4 মাসের জন্য কোচিং করব। এটা আসলে হয় কি, অনেক লোড পড়ে যায় এবং আমরা তো আসলে টানা 6 ঘন্টা 8 ঘন্টা পড়ার সুবিধা পাই না। তো দেখা যায় একটু প্রথম থেকে কোচিং করলে আমি জেনিসের সাথে যদি আগাতে পারি, তাহলে আমার ক্ষেত্রে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকে আর টেনশন হওয়ারও কোনো কারণ থাকে না। আর দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই যে হচ্ছে মানে আমাদের যে এক্সামিনেশন করার জন্য মানে ওয়ার্ডে প্র্যাকটিসের জন্য আমি যেটা ফেস করেছি, আসলে আমার তো প্রথমবারে আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি পাস করতে পারবো, কিন্তু এটা আমার আসলে ব্যাড লাক ছিল। রিটেনটা অনেক কঠিন পরীক্ষা হয়েছিল, কিন্তু ওটাতে পাস করে গিয়েছিলাম। কিন্তু আমার ওই যে একটা ভীতি কাজ করছে, আমি হয়তো শর্ট কেস পেরিফেরি থেকে গেছি, শর্ট কেস হয়তো পারবো না, হয়তো ওইখানে গিয়ে পাজলড হয়ে গেছি। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যেখানেই থাকেন না কেন, যে ভুলটা আমার হয়েছে সেটা যাতে আপনাদের না হয়। আপনারা শর্ট কেস গুলা ভালো করে দেখবেন। হয়তো কোনো একটা জেনেসিস যখন ক্লাস নিবে, জেনেসিসের লং লং ব্যাচের যখন ক্লাস শুরু হয় তখন শর্ট কেসের ক্লাস গুলাও হয়। তখন যে আপুরা যখন ক্লাস নিবে, জেনারেল এক্সামিনেশন করাইছে, আপনি জেনারেল এক্সামিনেশনটা করেন, বাসায় পুতুলের উপরে করেন, বাচ্চার উপরে করেন, যেটা আমি এবার করছি। যে আমি আমার বাচ্চার উপরে করতে করতে বাচ্চাই বিরক্ত হয়ে গেছে। তারপর আমার মার উপরে করছি, ভাইয়ের উপরে করছি, এভাবে করতে করতে হচ্ছে যে আমি হাতটাকে মানে করছি যে এবার আসলে পরীক্ষার সময় আমার এক্সামিনেশন দেখে ম্যাডামই বলছে হচ্ছে যে তোমার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট এত সুন্দর হয়েছে, আমাকে আর একটা কোয়েশ্চেনও করে নাই, কারণ আমি এতবার এতবার করে প্র্যাকটিস করছি। সব আমার মা বাবা ভাই ছেলে এদের উপরে আমি এক্সামিনেশন করছি। তো সুতরাং আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে আমার ভাইও রিসেন্টলি এফসিপিএস পার্ট 1 করছে নিউরো মেডিসিনে, তাও জেনেসিসের সাথেই ছিল। তো ও হতাশ যে ও ঢাকায় কেন চান্স মানে ট্রেনিং এর সুযোগ পায় নাই, পেরিফেরিতে কেন পাইছে। তো আমি ওকে একটাই কথা বলি যে শোন, যেখানেই যাস না কেন জেনেসিস থাকলে সব জায়গা থেকে পাশ করবি। জেনেসিস হচ্ছে একটা গাইডলাইন। এটা মানে সত্যিকার অর্থে আমার জন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি জেনেসিসে। জেনেসিস ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব ছিল না, এবং প্রত্যেকটা মেন্টরের প্রতি আমি গ্রেটফুল। মানে জাস্ট আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, তারা না থাকলে আমি কখনোই পারতাম না। তো সবার যে নিউ ব্যাচ তাদের ক্ষেত্রে আমার একটাই কথা, যে আপনারা পড়তে পারেন বা না পারেন, আপনারা হতাশা না গ্রস্ত না হয়ে জাস্ট জেনেসিসের ক্লাসগুলো করেন, পরীক্ষাগুলো দেন। আর পরীক্ষার সময় আমি পারি খাতায় লিখবো না এরকম না, আমি কোশ্চেনটা নিয়ে আমি কতটুকু লিখতে পারি আমি ওটা চেষ্টা করতাম, যে আমি কি আসলে কোয়েশ্চেনটা লিখতে পারতেছি।
আমি এসবিএ গুলা কি পূরণ করতে পারতেছি, এসবিএ গুলা কি ঠিক করতে, আবার জেনেসিস যখন আবার সলভ ক্লাস নিত ওই সলভ ক্লাসে এসবিএ গুলাকে আমি কারেক্ট করছি। এই জিনিসগুলো একটু মানে কোরিলেশন করলে আসলে অনেকটাই প্রিপারেশন হয়ে যায়, যেটা আসলে আমি করছি, এটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। ধন্যবাদ নাফিজা আপু, ধন্যবাদ জেনেসিসকে। ধন্যবাদ নিশিপল আপুকে। এই যে আপুই তো বললেন যে হচ্ছে কিভাবে লেগে থাকলে একটা মানুষ যে হচ্ছে তার যে সাফল্যটা প্রয়োজন সেটা যে আনতে পারে, সেটা আপুই এখন বললেন। আসলে লেগে থাকাটাই হচ্ছে মেইন। আল্লাহ আপনাকে যখন আপনার জন্য যেটা প্রাপ্য সেটা তখনই দিবেন, কিন্তু আমাদের সবাইকে লেগে থাকতে হবে। আমি সেটার জন্য পরিশ্রম করব না, কিন্তু আমি শুধু চাইবো তাহলে হবে না। অবশ্যই আমার পরিশ্রমও থাকতে হবে সেই কাজটার পিছনে, এবং সাথে আল্লাহর কাছেও আমাদের নিজের সৃষ্টিকর্তার কাছে আমাদের সেইটা পাওয়ার জন্য দোয়া করতে হবে। আর হচ্ছে এই যে আপুর যে কথাটা আমার খুব ভালো লাগলো যে রেগুলার ব্যাচটা আসলে কেন প্রয়োজন। আমরা চিন্তা করি ছোট আমরা নেলসন পড়বো কখন, আমরা আবিদ স্যারের বইটা তো পড়ে আসছি এমবিবিএস এ, আমরা আবার কিছু লাস্টের মোমেন্টে কিছু পড়বো, পরে পরীক্ষা দিয়ে দিব, পাশের তো ভালোই আছে। আসলে জিনিসটা তেমন না, নট দ্যাট ইজি। আমরা যখন লাস্টে পড়বো তখন দেখা যাবে তখনও কিন্তু আমরা ফ্রি থাকবো না, তখনও আমাদের সেই সমস্যাগুলো লাইফে থাকবে, ডিউটি থাকবে, সাথে হচ্ছে বিভিন্ন আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলো নিয়েই আমাদেরকে পড়তে হবে। আর আপনি যদি ফার্স্ট থেকেই প্রিপারেশনটা নেন তাহলে কি হবে, যে অল্প অল্প করে যে পড়াটা সেটা গুছানো হয়ে যাবে। গুছানো হওয়ার সাথে সাথে আপনি সেই পরীক্ষাটা যদি দেন, সেই পরীক্ষাটা দিলে এই যে আপু যেটা বললো যে আমি পারি টপিকটা, আমি যখন হচ্ছে মর্নিং সেশনে যাচ্ছি এই টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে, আমি টপিকটা সম্পর্কে জানি, কিন্তু আমি কি লিখতে পারছি? সবার জন্য তো একরকম না। সবাই হয়তো আমরা এমবিবিএস দেওয়ার পরে রিটেন, এত ভাস্ট একটা রিটেন পরীক্ষায় এইবারই ফার্স্ট বসতেছি, তাহলে আমি কি লিখতে পারছি? আমার লেখার ফ্লো, লেখার সিকোয়েন্স গুলা কি ঠিক আছে? আমি যেই চিন্তাগুলো, আমার যেই ডিডিটা মাথায় আসতেছে সেটাই কি আমার দেওয়া উচিত? আমার যে প্ল্যান অফ ইনভেস্টিগেশন যেটা আমি দিচ্ছি সেটাই কি হচ্ছে রাইটলি? হয়তো সেটাই হবে, কিন্তু বিসিপিএস তো অনেক স্পেসিফিক চায়, সেটাই কি হচ্ছে? এগুলোই আসলে জেনেসিস আপনাদেরকে প্রোভাইড করবে। এই পড়াটা গুছিয়ে রাখাটা যে কত ইম্পর্ট্যান্ট। আর মানে মানুষ যদি চায় তাহলে কোনো কিছুই ইম্পসিবল না আপু। মানে ভোলায় থেকেও দেখা গেছে নিজের বাচ্চা, রিলেটিভ, বাবা মা সবার উপর মানে এক্সামিনেশন করে হাতটা পাকাইছে। ম্যাডাম স্যাররা কিন্তু আমাদের হাত দেখলেই বুঝে যে তুমি পেশেন্টের গায়ে হাত দাও কি দাও না। আমাদের হেজিটেশন, আমাদের মুভমেন্ট দেখলেই বুঝে যে আসলে আমি কতটুকু এক্সপোজড পেশেন্টের সামনে। সেটা হচ্ছে ওনারাও ওনাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝে, আমরাও আমাদের হাতটা হয়ে এক্সপিরিয়েন্স দিয়েই আমাদের আগাতে হবে। তো এই জন্য ওই যে স্ট্রাকচার, যে এত কিছুর মধ্যে আমি যদি নিজেও সিলেবাস করি যে আমি আজকে জিআইটি পড়বো, আজকে ওইটা পড়বো, সেটা পড়ে শেষ করে কতটুকু আমি আয়ত্ত নিলাম, কতটুকু হচ্ছে আমি পড়লাম, সেটার জন্য এই জাজমেন্ট করার জন্য আমার একটা কোচিং প্রয়োজন। আর এটা তো কোচিং না, এটা হচ্ছে পুরো একটা গাইডলাইন। আর এই গাইডলাইনে এবার দেখা যাচ্ছে, আমি একটু বলি, লেকচার ক্লাস থাকবে 12টা, ক্লাস টেস্টও থাকবে 12টা, অসপি লেকচার থাকবে 4টা, ক্লিনিক্যাল অস্কি লেকচার থাকবে 4টা, সাথে রিভিউ এক্সাম থাকবে 3টা, স্পেশাল মক টেস্ট থাকবে 2টা, আর এক্সক্লুসিভ সলভ ক্লাস থাকবে 17, আর ফিডব্যাক সেশন একটা, এবং লাস্ট ইয়ার কোশ্চেন ডিসকাশন একটা। এখানে কোনোটাই কিন্তু ফেলনা ক্লাস না যে এটা করলাম না ওটা করলাম না। আপনি যদি ক্লাসগুলো শুনেন সেটাও আপনার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু এক্সপিরিয়েন্স আমরা শুনি। হালিমা আক্তার তৃপ্তি আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আপু, শুনতে পাচ্ছি। আপু আপনি একটু কন্টিনিউ করেন, আপনার কথাগুলো বলেন। জি আপু, ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো আছি, বলেন। আচ্ছা, আমি হচ্ছে আমার জার্নিটা আসলে শুরু করেছিলাম জেনেসিস এর সাথে, মানে পার্ট 1 দিয়ে। পার্ট ওয়ানের সাথে ছিলাম, ডিপ্লোমা এক্সামের সাথে ছিলাম, এবার হচ্ছে এফসিপিএস মিড টার্ম এর সাথে ছিলাম। আমি হচ্ছে এই গত 2024 জুলাই হচ্ছে ডিপ্লোমা ফাইনাল পাস করি। এরপর হচ্ছে আমার পরীক্ষাটা শেষ হয় সেপ্টেম্বরের 10 তারিখ। এরপর হচ্ছে আমি অক্টোবরে এসে ভর্তি হই, এফসিপিএস মিড টার্মের এক্সাম ব্যাচে ভর্তি হই। এরপর আমি আসলে
একসাথে অনেক বেশি পড়াশোনার লোডটা আসলে নিতে পারি না, অল্প অল্প করে পড়ে আমি আগে থেকে অভ্যস্ত। তো ওইখানে ওদের যে এক্সাম ব্যাচটা ছিল সপ্তাহে একদিন, এটাতে ভর্তি ছিলাম। আর ভর্তি হওয়ার পর হচ্ছে মানে আমার যেহেতু 2টা বাচ্চা আছে আর আমি একটা জব করি, তো আমার পক্ষে আসলে কখনোই সম্ভব হয়নি যে মানে একসাথে সবকিছু পড়ে ফেলবো। মানে দেখা যেত যে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি আমার পড়াটা শেষ করতে পারতাম না। বাট আমি চেষ্টা করতাম যে জেনেসিস এর যে এক্সাম গুলো হতো, এক্সামের যে কোশ্চেন গুলো হতো, দেখেন মানে আমি আগে এটা একবার পড়ে নিতাম, পড়ে তারপর আমি না দেখে লেখার চেষ্টা করতাম। না এমন কখনো হয়নি যে হচ্ছে যে আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলছি, শেষ করে আমি ওদের এক্সাম দিতে বসছি, এরকম হয়নি। কিন্তু আবার এটাও হয়নি যে আমি ওদের এক্সাম কখনো মিস করেছি। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করেছি ওদের এক্সাম গুলো ওই টাইমলি শেষ করার জন্য। এবং আমি আগে পড়ে সবসময় এটা আমি করেছি যে পড়ে নিয়ে তারপর হচ্ছে ওদের এক্সাম গুলো দেওয়ার জন্য। এবং সলভ ক্লাস গুলোও আমি করেছি। আপুরা হচ্ছে যেভাবে, আপু ভাইয়ারা যেভাবে হেল্প করেছে আমার কাছে মনে হয়েছে যে জেনিসিস ছাড়া আমি আসলে মানে সবসময় অসম্পূর্ণ। ডিপ্লোমাও আমি হচ্ছে ওদের লং ব্যাচে ভর্তি ছিলাম, 6 মান্থের যেটা। আর এফসিপিএস মিড টার্মের হচ্ছে 3 মান্থের যে এক্সাম ব্যাচ সেটাতে ভর্তি ছিলাম। প্রত্যেকবারই আমি এরকম এক্সাম দিয়েছি এবং অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে আমি বেনিফিটেড আসলে। না আমার মতো যারা অনেক বেশি মানে বিজি এবং সংসার লাইফেও অনেক বিজি আমি আসলে, খুব বেশি টাইম আমি কখনোই দিতে পারিনি। বাট উনারা আমাকে যেভাবে হেল্প করেছেন, যেভাবে গাইড করেছেন, মানে আল্লাহর রহমত এবং ওদের হেল্পের জন্য আমার মনে হয় যে আমি এইটুকু আসতে পেরেছি। আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর যেটা আমি করেছি যে সলভ ক্লাস গুলো অনেক সময় দেখা যেত যে মানে একদম টাইমলি শেষ করতে পারতাম না। আমি হচ্ছে মানে হসপিটালে আসা যাওয়ার পথে হচ্ছে ওদের ক্লাসগুলো আমি দেখতাম, সব সব ক্লাসগুলো করতাম। বা কোনো লেকচার হচ্ছে ওই সময় আমি আসা যাওয়ার পথে হচ্ছে মানে হসপিটালে আসা যাওয়ার পথে আমি ওদের লেকচারটা মানে অন করে দিয়ে আমি শুনতাম সব সময়। একদম যে টাইমলি বসে আমি দেখবো, কারণ আমি হচ্ছে আসলে ওইভাবে টাইমই পেতাম না। বাসায় যখন আসতাম বাচ্চারা, 2টা বাচ্চা এসে আমার ইয়ে করতো, বা আমি অনেক সময় সিক থাকি বা হসপিটালে কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো আমি এভাবে আর কি চেষ্টা করতাম সবসময় ওদেরকে ফলো করার। আরেকটা জিনিস হচ্ছে যে শর্ট কেস, যেটা শর্ট কেসটা আমি হচ্ছে সবসময় ওয়ার্ডে যখন আমি পেশেন্ট দেখি, পোস্ট অ্যাডমিশনে বিশেষ করে, মানে আমি চেষ্টা করতাম যে পরবর্তী দিন হচ্ছে যে পোস্ট অ্যাডমিশন গুলাতে ওই শর্ট কেসটা ওই মানে 5 মিনিট বা 7 মিনিট টাইম ধরে ওই পেশেন্টের উপর করার জন্য। এটা আমার রেগুলার সবসময় আমি চেষ্টা করি যে ওই সময় ফাইন্ডিংসটা বের করার। কারণ হচ্ছে আমি অন্য টাইম করে যে আমি দেখবো একদম পেশেন্টকে, ওইভাবে আসলে দেখা হয় না। কিন্তু আমি পোস্ট অ্যাডমিশন গুলা বেছে নিতাম শর্ট কেসটা করার জন্য। আমি মানে A to Z ওর মানে একটা এক্সামিনেশন করতাম যে পেশেন্টই আসতো। এই তো। আর হচ্ছে পড়া গোছানোর যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি সবসময় জেনিসিসের কাছ থেকে শিখেছি যে যে জিনিসটা আমার কাছে নেই ওইটা আমি সাথে সাথে ওদের কাছ থেকে মানে কালেক্ট করে নিজে হাতে লিখতাম। বা হচ্ছে ছবি থাকলে ছবি থেকে আমি মানে কালেক্ট করতাম, কালেক্ট করে মানে আবিদ স্যারের বইয়ে বা হচ্ছে একটু কোনো খাতায় আমি নোট করে ফেলতাম। মানে নোট করে আমি সবসময় পড়তাম। হ্যাঁ। আর হচ্ছে যেটা লাস্ট যেটা বলবো যে মানে এফসিপিএস মিড টার্মের কোশ্চেন গুলো আমি সলভ করে গেছিলাম। আর হচ্ছে এফসিপিএস ফাইনালেরও কিছু কিছু কোশ্চেন আমি দেখে গেছিলাম এবার এফসিপিএস মিড টার্ম রিটেনের জন্য। তো আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছিল রিটেনটা। আর যেটা হচ্ছে বলবো যে শর্ট কেসের জন্য এবার অস্কি ব্যাচেও ভর্তি ছিলাম আমি। আপু আপু ভাইয়ারা মানে এত বেশি হেল্পফুল ছিল। আমি হচ্ছে অফলাইনেই ম্যাক্সিমাম ক্লাস করেছি, ক্লিনিক্যাল ক্লাসগুলো। মানে আপুরা একদম ধরে ধরে আমাদেরকে শিখিয়েছে, ভাইয়ারা ধরে ধরে শিখিয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের ভুলগুলো দেখে দিয়েছে। ওনারা না থাকলে আসলে আমরা বুঝতেই পারতাম না আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে, কারণ আমরা সবসময় একা একা করে অভ্যস্ত। তো না আমাদের মানে আরেকজন যখন মনিটর করে অনেক ভুল বের হয়ে আসে। ওনারা এভাবেই আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে। তারপর একটা মানে অস্পির জন্য মানে এবারও একটা হচ্ছে পরীক্ষাও নিয়েছে ওনারা। এখান থেকেও আমরা আমাদের অনেকগুলো ভুল, যেগুলো হচ্ছে আমরা মনের অজান্তে আমরা বুঝতে পারতেছি না, বাট আমরা ভুল করে ফেলতেছি, বারবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমরা ভুল করে ফেলতেছি, এই জিনিসগুলো যে ওনারা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। এবং এটা আমার আমার মনে হয় যে আমার সারা জীবনের শিক্ষা। ওনারা আমাদের ভুলগুলো ধরেই আসলে আমাদের মানে মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি খুবই মানে খুশি এবং মানে আপু ভাইয়াদের উপর, মেন্টরদের উপর মানে খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। ধন্যবাদ আপু। ধন্যবাদ হালিমা আপু, আচ্ছা। আপনার সুন্দর এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আসলেই মানে আমরা শুনে বুঝতে পারছি যে একেকজনের পড়া, একেকজনের হচ্ছে প্রিপারেশনের ধরনটা আলাদা।
কারোর লাইফস্টাইল, কারোর পড়ার সময় কোনো কিছুই মিলবে না। কিন্তু পড়তে হবে এবং যা পড়ে আমরা প্রিপারেশন নিব সব একই রকম। তো এজন্য অবশ্যই একটা পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের কষ্ট করতে হবে। সেই কষ্টটা যাতে ফ্রুটফুল হয় সেটার জন্যই হচ্ছে জেনেসিস। এবং জেনেসিসের কাছে থাকলে আপু যেভাবে বলল যে মানে সবসময় যদি আমি একটা গাইডলাইনের মধ্যে থাকি তাহলে দেখা যাবে যখন আমি আমি নিজেও বুঝবো না। যখন আমি পরীক্ষা দিতে যাব, যে আপুরা অস্কি পরীক্ষা দিল, মক টেস্ট দিয়ে এগুলো করে যখন নিজে ফাইনালি বিসিপিএস এ যাবে তখন আপনারা মনে করবেন যে এত কনফিডেন্ট থাকবেন যে মনে করবেন যে আমি যেটা ফিল করছি যে আমি জেনেসিস এরই একটা পরীক্ষা দিচ্ছি। এরকম একটা কনফিডেন্স ফিল হয় যে না, আমার কাছে কোনো কিছুই অপরিচিত না। তো এভাবে করে একটা প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে এবং এই প্রিপারেশন নেওয়ার একটা স্টেপটা তো আপনারা পার করে ফেলেছেন, ভর্তি হয়েছেন এবং যারা যারা এবার পরীক্ষা দিবেন জুলাইয়ে তাদের, যারা এখনো ভর্তি হয়ননি, আশা করি ডিসিশন নিয়ে ভর্তি হয়ে যাবেন। কারণ 5 মাসে প্রিপারেশনটা নেওয়া সম্ভব, কিন্তু সময় যদি কমে যায়, প্রেশার অনেক পড়ে যায়, আর হচ্ছে পরীক্ষার জন্য মানে আগানোটাও একটু টাফ হয়ে যায়। আর যেহেতু পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার পাস রেট একেক সময় আপ অ্যান্ড ডাউন করতেই থাকে। পাস রেট ভালো মানেই যে আমি রিল্যাক্স হয়ে যাব সেটা না। সো এভাবে করেই চলতে হবে। আর আরো একজন এক্সপেরিয়েন্স শেয়ার করবে আমাদের ডক্টর সোনিয়া নাজনীন আপু। আপনি কি আছেন? জি আপু, আমি আছি। আচ্ছা সোনিয়া, একটু বলো কি তোমার খবর নাফিসা? এক্সপিরিয়েন্স। হ্যাঁ ভালো, তুমি ভালো আহ, আছো? আছি, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা বলো তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডক্টর সোনিয়া নাজিন জামান। এই তো শেষ যে মিড টার্ম এক্সামটা গেল, সেই মিড টার্ম এক্সামে আলহামদুলিল্লাহ আর কি, আল্লাহর রহমতে এবং জেনেসিস এর সবার অনেক অনেক ডেডিকেশনে পাশ করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, এতক্ষণ যে যারা বললেন অনেক সুন্দর বলেছেন। মোটামুটি আমরা কম বেশি সবাই মিড টার্মের জন্য যেরকম প্রিপারেশন নিয়েছি সেটার একটা মানে ছোট্ট সামারি দিয়ে আমি আর কি শেষ মানে আমি কথাগুলো শুরু করব। সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি আমার জার্নিটা একটু শর্ট করে বলি এবং আমার জার্নি থেকে আমি কি শিখলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে আমি এমআরসিপিসি 2টা পার্ট দিয়েছি, কিন্তু সেইগুলো ছিল এসবিএ ভিত্তিক কিছু এক্সাম। আর আমি আমার পার্ট 1 যদিও 21 সালে, আহ, তো সেটা অনেকটা ডিসকন্টিনিউ করে টোরে, আমারও সেম সমস্যা, বাসায় আমার ছোট 2টা বাবু আছে, সবার মতোই ব্যস্ততা এবং অনেক কিছু ঝামেলা উতরিয়ে আমি শেষ পর্যন্ত আমি একটু দেরিতে ডিসিশন নিই যে এবার মিড টার্ম এক্সামটা দিব, সেটা নভেম্বরের পরে। তো এটাই আমার কাছে খুবই আফসোস হয় যে আমি কেন আগে সিদ্ধান্ত নিলাম না এবং আমি কেন রেগুলার ব্যাচে ভর্তি হলাম না। এখন আমি সেটাই বলবো যে এটা মানে আমি কি কি ফিল করেছি। সেটা হচ্ছে, আমি যদিও শেষের দিকে একটা এক্সাম ব্যাচে ভর্তি হই এবং পরে অস্কি ব্যাচে ছিলাম জেনেসিস এর সাথে, তো লাস্ট মোমেন্টে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি মিড টার্ম এক্সাম দিব, ফার্স্ট থিং কেম টু মাই মাইন্ড দ্যাট আমি যখন পেডিট্রিক্সে এফসিপিএস পার্ট 1 করি, তখন আমার একজন সিনিয়র আপু আমাকে বলেছিলেন যে ওয়েলকাম টু দ্য হ্যাপাজার্ড ওয়ার্ল্ড। তা আমি বললাম, আপু কেন? বললো যে আমাদের নাকি কোনো ওরকম স্পেসিফিক, যেমন ইয়াতে যেমন বেইলিয়ান লাভস পড়লেই হয়ে যায় বা ডেভিডসন পড়লে হয়ে যায়, তো আমাদের পেডিট্রিক্স এর আসলে সেই রকম স্বয়ংসম্পূর্ণ কোনো বই আসলে নেই। তো তখন আমি বুঝলাম যে আসলে এখানে অনেক কিছু গুছানো বা অনেক ইনফরমেশন কালেকশনের একটা ব্যাপার আছে। সো মিড টার্ম এক্সাম দেওয়ার আগে প্রথমে আমার মাথায় যেটা আসছে যে আমাকে তো জানতে হবে যে অ্যাকচুয়ালি আমি যে এক্সামটা অ্যাপিয়ার করতে যাচ্ছি সেটার সিলেবাসের আউটলাইনটা কি। মোরওভার এই লেভেলে এসে একদম এ টু জেড পড়াশোনা করে সুপার ডুপার এক্সপার্ট হয়েও মানে অনেকে এক্সামে পাশ করতে পারে না, কারণ এখানে টেকনিক লাগে, টেকনিক অ্যান্ড ট্যাকটিক্স। তো এই সব জিনিসের জন্য আমি তখন শরণাপন্ন হলাম যে আমি জেনেসিস এর মানে এক্সাম ব্যাচে ভর্তি হলাম। অ্যান্ড আমি ট্রাই করেছি মাই বেস্ট যে তাদের প্রত্যেকটা কথা ফলো করার। আচ্ছা, এখন আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে এক্সাম হলে গিয়ে আমি কি মানে রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আম, আমি ওনাদের গাইডলাইন অনুযায়ী, বিশেষ করে জেনেসিসের যে লেকচার গুলা ছিল, লেকচার যে শিট গুলো অথবা আমরা যেগুলো আর কি স্ক্রিনশট নিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে পরীক্ষার আগের দিন আমি শুধু মানে আমি আমার পার্সোনাল কিছু প্রিপারেশন বাদ দিয়ে আমি 1-2 ঘন্টা রেখেছিলাম শুধু ওনাদের সেই স্ক্রিনশট, সলভ ক্লাসের সেই জিনিসগুলো শুধু রিভিশন দেওয়ার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, মানে এখানে 2টা মিরাকেল ব্যাপার হয়ে গেছে, সেটা আমি জানি না কিভাবে। একটা হচ্ছে, যেমন আমাদের অস্কিতে
আমাদের অস্কিতে যে হিস্ট্রিটা ছিল হেমাচুরিয়া, তো ফরচুনেটলি সেটা আমাদের আগের দিন মানে আমাদের যে হিস্ট্রি টেকিং ক্লাস ছিল, ডক্টর আবুজার ভাই যেই মানে ক্লাসটা নিয়েছিলেন, সেখান থেকে হুবহু আমাদের হেমাচুরিয়াটা কিন্তু কমন পড়ে যায়। এটা একটা ব্যাপার। তারপর আবার স্টেশনে অ্যাজমা মানে আমরা একটা ইনহেলারের একটা মানে কিভাবে আমরা হচ্ছে প্রসিডিউরটা মানে ডিরেকশন দিব, সেটা আমাদের মোটামুটি কমন পড়ে যায়, বিকজ পরের দিন আমাদের ইনহেলারটাও মানে আমাদের মেইন এক্সামে ইনহেলারের প্রসিডিউরটা ছিল। সো আমি জাস্ট এত বেশি অ্যাস্ট্রোনাইজড হলাম যে এই জিনিসটা আসলে তাদের মধ্যে আসলো কিভাবে, আসলো যে এই যে একটা কারিকুলাম মিড টার্ম, এটা নিয়ে তারা এত বেশি মানে এত বেশি চিন্তা ভাবনা করেছে, বা তাদের যে এক্সপিরিয়েন্সটা যে লেভেলে গিয়েছে এখানকার মেন্টরদের, যে তারা এত শর্ট টাইমে আমার মতো মানে আমি দেরিতে সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাকে সামাল দিয়ে ফেললো। মানে আমার যে আহ, সময়ের স্বল্পতা ছিল সেটার মধ্যেও আমিও অবশ্যই আমি বলবো যে আমার প্রচন্ড কষ্ট হয়েছে, এবং আমি পারলে আমি রেগুলার ব্যাচেই ভর্তি হতাম, যেহেতু অ্যাক্সিডেন্টালি আমি ভর্তি হতে পারিনি। বাট আমার মানে আমি খুবই ইমপ্রেসড যে মানে আমি খুবই ইমপ্রেসড রিয়েলি যে এত সুন্দর করে তারা গাইড দিয়েছে, যে আমার একটুকু কষ্ট হয় না। আমি বুঝতে পেরেছি আমার পরিসর কতটুকু হবে, আমাকে কতটুকু পড়তে হবে, আর হচ্ছে সেভাবে আমি চেষ্টা করেছি ওনাদের অ্যাডভাইস গুলো পুরোপুরি ভাবে মেনে চলার। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার বলতে চাই কেন রেগুলার ব্যাচ আসলে খুব বেশি জরুরি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা একটা ফিল্ট্রেশন সিস্টেমের মতো। যেমন আপনি যখন 5-6 মাস আগে থেকে এঙ্গেজ হবেন, তখন আপনি সুন্দর করে ধরেন ওনাদের তো অনেকগুলো এক্সামের ব্যবস্থা থাকে, তো প্রথম এক্সামটাতে হয়তো আপনার ওইরকম আশানুরূপ একটা ফল হলো না, পরের এক্সামে গিয়ে কিন্তু আপনার লেভেল আপ হচ্ছে, তখন কিন্তু আপনি আবার একটু নিজেকে ইমপ্রুভ করছেন। কিন্তু যদি আপনি একদম লাস্ট আওয়ারে ভর্তি হন, এই ফিল্ট্রেশন সিস্টেম কিন্তু কম্প্রোমাইজ হওয়ার চান্স আছে, সো আপনার মিস হওয়ার কিন্তু একটা চান্স থাকে। আর আরেকটা ব্যাপার, একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা যে মিড টার্মটা দিচ্ছি, আসলে আমরা সবাই তো এফসিপিএস কারিকুলামে, এটা একটা জাস্ট একটা মানে এটা একটা আমাদের ওয়ান অফ দ্য এক্সামস, এটা কিন্তু শেষ না। আমার কাছে মনে হয় আমি একই কষ্ট বারবার করবো কেন, যে একজন বললেন না যে যদি ক্যারি অন সিস্টেমটা মাথায় রাখি, আসলেই তো আমি কেন একটা কষ্টই বারবার করবো, আমার লটস অফ ট্রাভেলস আছে আমার লাইফে। সো আমি যত তাড়াতাড়ি পারবো, যত মানে কমের উপরে, মানে কম মানে পড়াশোনার কম না, এটা হচ্ছে টেকনিক ফলো করে অথবা একটু বুঝে, এই বোঝাটা একা একা বোঝা সম্ভব না। এটা হচ্ছে মানে আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি একা একাই দেখি, কালেক্ট করি, আগের ইয়ারের কোয়েশ্চেন গুলো পড়ি, আমার মনে হয় দ্যাট ইজ নট এনাফ। সো এটাই যেহেতু শেষ এক্সাম না, এই এক্সামের মধ্য দিয়ে আমরা কিন্তু ফাইনাল এক্সামের জন্য আমাদের পড়াটা অনেকাংশে গুছিয়ে ফেলতে পারি, এবং সেটা অবশ্যই একা একা না, সেটা ওই যে জেনেসিস এর মেন্টরদের সহযোগিতায়। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক্সামিনেশনের ব্যাপারে। তো এটা হচ্ছে অস্কিতে যখন স্টেশন গুলাতে আমি গেলাম মানে প্রিপারেশন নিচ্ছি, তখন আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমি যেসব জায়গায় ট্রেনিং করেছি, ওখানে আমি এক একজন যাকেই বলছি একটু এক্সামিনেশন দেখাতে, দেখা যাচ্ছে যে এক একজন এক এক ভাবে দেখাচ্ছে। সো এই যে মাল্টিপল স্ট্যান্ডার্ড বলে কিন্তু একটা মানে ইয়ে আছে, ঝামেলা আছে, যে আবার যে একজন আপু বললেন যারা পেরিফেরিতে আছেন, আসলে কোন স্ট্যান্ডার্ড সিস্টেম সেটা ফলো করব, সেটা করলে স্যাররা মানে মাইন্ড করবেন না, এটা কিন্তু বড় একটা কোয়ারি। আপনি যতই ভালো পারেন না কেন, এক্সাম হলে স্যার যেগুলো পছন্দ করবে সেগুলো যদি আমরা না জানি, কোনো লাভ নাই। সো আমার কাছে মনে হয়েছে এই দিক থেকে জেনেসিসের যারা মেন্টর ছিলেন, এত সুন্দর ভাবে এত কনফিডেন্সের সাথে, আর খুব সুন্দর করে ধরে ধরে দিয়েছে এই জায়গাটায় ভুল হয়, এই জায়গাটায় আপনাদের মানে আমরা আবার প্র্যাকটিসও করেছি অস্কিতে, দেখা গিয়েছে যে আমাদের শুধু যে মুখে মুখে বলে শেষ করে দিচ্ছে এরকম না। আমি আর এই যে হালিমা তৃপ্তি ও ছিল, আমরা দুইজনই হচ্ছে অফলাইনে গিয়েছিলাম ক্লাসগুলো করতে। আমি মনে করি আমার লেভেলটা সেখানে গিয়ে মানে আপ হয়েছে, সত্যি কথা। নইলে ওইখানে গিয়ে মানে অফলাইনে গিয়ে এক্সামিনেশন গুলা দেখা, এবং একটা ডামি একটা অস্কি এক্সাম তারা অ্যারেঞ্জ করেছিলেন, আমি খুবই কৃতজ্ঞ। মানে আমি এত বেশি মানে দিক বিদিক শূন্য, মানে আমার এত বেশি ইয়া লাগছিল, ক্লামসি লাগছিল আগের দিনের এক্সামটা দিয়ে, পরীক্ষার মানে আমাদের মেইন এক্সামের আগের দিন যে এক্সামটা দিলাম আমি জেনেসিসে, এটা দেওয়ার পর বাসায় এসে আমার অনেক রিল্যাক্স লাগছিল, এবং পরের দিন এক্সাম হলো সেম সেম থিং। আচ্ছা, আমি এই প্রসঙ্গ থেকে আরেকটা ছোট প্রসঙ্গে যেতে চাই, যে অনেকেই বলছেন তো যে আমাদের এবারের এক্সামে মানে মোটামুটি পাস রেট ভালো, তার মানে অনেক বেশি হচ্ছে মানে স্যাররা অনেক রিল্যাক্স ছিলেন। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, আমি এক্সাম হলে আমার এক্সাম ছিল সবার শেষে গ্রুপটাতে আমি যাই।
তো যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমি মোটামুটি এদিক ওদিক অনেকের সাথে কথা বলছিলাম বা তাদের প্রিপারেশনের ব্যাপারে জানছিলাম। তো অনেকেই সেখানে ছিল যারা জেনেসিসে কোচিং করেছেন, এবং তাদের এক একজনের এক্সপার্টিস দেখে আমি খুবই প্লিজড। আসলে মিড টার্ম এক্সাম এবার মোটামুটি যারা অ্যাপিয়ার করেছেন, আমি মনে করি সবাই সবাই মানে একটা নির্দিষ্ট মানে একটা কি বলবো স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়েই তারা কিন্তু পরীক্ষা হলে গিয়েছেন। সো মিড টার্ম এক্সামকে আসলেই লাইটলি নেওয়ার কিছু নাই। এক্সাম ইজ অলওয়েজ এক্সাম। সেখানে একটা প্রিপারেশন লাগে এবং সবাই পাশ করার আশাতেই পরীক্ষা দেয়। সো আমার কাছে মনে হয় এখানে জেনেসিস এর সাথে অ্যাটাচ হওয়ার কোনো বিকল্প নাই। কারণ আমি আমাকে ট্রাস্ট করি না, কারণ ওই যে আমি পড়বো, আমি একাই সব পারবো, আমার মনে হয় এই জিনিসটা এই লেভেলে এসে অ্যাকচুয়ালি হয় না। সবারই অনেক মানে কাজকর্ম থাকে। আচ্ছা, আমি এখানেই শেষ করতে চাই। দ্যাটস ইট। আশা করি সবাই হচ্ছে ভালো থাকবেন এবং সুন্দর করে পড়াটা গুছিয়ে আগাবেন। সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার আছে যে আপু, নিজের কাছে নিজের পড়াটা ওই যে গুছানো শর্ট থাকা। কেসে আমরা যে অসপি এক্সাম নিয়েছিলাম, ওখানে কিন্তু শর্ট কেস থেকে রেসপিরেটরি সিস্টেমটাও আনফরচুনেটলি বা আপু আমি ফরচুনেটলি, বললাম, আপু সেটাই তো আমি বললাম, যে অ্যাজমার ওইখানে অ্যাজমা হ্যাঁ, দিলেন, সরি বারবার অ্যাজমা বলছি, মানে ইনহেলার ইনহেলার দিলেন না। ও ইনহেলার ট্রাস্ট মি, আমি যখন মানে এক্সাম হলে গিয়ে আমি ইনহেলারটা পেলাম, আমার এত মানে আমি হাসবো না কি করবো আমি জানি না, আমার কাছে এত কোজি লেগেছে। আমি খুব টেনশনে ছিলাম, কারণ আমি কিন্তু এই যে এমবিবিএস এর পর থেকে আমি একটা ক্লিনিক্যাল এক্সামেও অ্যাটেন্ড করি না। অনেকে আছেন যে মাঝখানে টুকটাক ব্লক ফাইনাল বা কিছু দেওয়া পড়েছে, আমার মানে অ্যাকচুয়ালি সেরকম ফর্ম ডুবেতে কিছু দেওয়া পড়ে নাই। সো আমি এত ইমপ্রেস ছিলাম, আমি তো ইনহেলারটা খুব সুন্দর, আমি নিজে মনে করি যে আমি খুব ফাটাই দিয়ে আসছি এই স্টেশনে। প্লাস হচ্ছে আমাদের হিস্ট্রিতে তো ছিল হেমাচুরিয়া ছিল। মোর ওভার, ট্রাস্ট মি, রিটেন এক্সামে পর্যন্ত, মানে আমি তো রিটেনের এক্সাম ব্যাচেই ছিলাম, আমি এক্সামের কোয়েশ্চেন গুলা সবগুলা সলভ করছি। এবং আপনাদের সলভের যে সলভ ক্লাসে যেসব স্ক্রিনশট গুলো আমি রেখেছিলাম, যেগুলা লেকচার গুলো আপনারা দিয়েছিলেন, প্রোভাইড করেছিলেন, আমি সেগুলা পড়ে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে খুব খুব ভালো অ্যাসোসিয়েশন ছিল আপনাদের পড়ানোর সাথে। এই এক্সামের অনেক বেশি অ্যাসোসিয়েশন ছিল, সেটা কি কারণে ছিল সেটার সিক্রেট আমি জানি না, আপনারাই জানেন। বাট খুবই 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 হেল্পফুল ছিল। এসবিএ তেও সেম, কারণ ওই মুহূর্তে যেটা বলছিলেন আরেকজন, যে বিসিপিএস কিন্তু খুব স্পেসিফিক, মানে রিটেনে কিন্তু এরকম থাকে না যে এরকম একটা সিনারিও দিল 5টা ডিডি লিখো, ওখানে বলবে যে প্রভিশনাল কি। সো প্রভিশনালটা নিজের মনের মধ্যে ডেভেলপ করার জন্য ওই অনেক ওয়ার্ডে আমরা যে কাজ করি, স্যার ম্যাডাম সকালবেলা রাউন্ডের সময় একটা কমেন্ট করে গেল একে এটা দাও, কিন্তু স্যার কিন্তু সবসময় খুলে বলে না যে এই কেসের ক্ষেত্রে এটা আমি এই জন্য চিন্তা করতেছি। সো আমরা ইনফরমেশন গুলা জানি ছাড়া ছাড়া সেটাকে কানেক্টেড করে আমার নিজের বেসটা তৈরি করার জন্য আমার মনে হয় এরকম একটা মানে রেগুলার ব্যাচ বা জেনেসিস কোচিং এর সাথে অ্যাটাচড হয়ে কোয়েশ্চেন টোয়েশ্চেন করে নিজের প্রবলেম গুলা সলভ করে নেওয়া ভালো, নিজে সেফ থাকা যায় আর কি। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বকর বকর করলাম। সবার জন্য আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোনিয়া। সোনিয়া আপু খুব বিউটিফুলি সামারাইজ করলো আপুর জার্নি। সবার জার্নি এরকম, এক একজন এক একটা, মানে আমরা তো 3 জনের কথা শুনলাম, 3 জনের জার্নির প্যাটার্ন, জার্নিটা শুরু করা শেষ করা কিন্তু এক এক রকম। এখন আপনারাও যারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, কারোর সাথেই কারোর মিলবে না, কিন্তু আমাদের গোল একটাই, পাশ করে আসতে হবে। এই পাশ করার জন্য যা যা দরকার সেটাই করতে হবে। এবং এই যে আপু বারবার বললেন কিছু টেকনিক এবং ট্যাকটিক্স অবশ্যই ফলো করতে হবে, না হলে তো এত কমপ্লিকেটেড একটা মানে পরীক্ষা মানে পাশ করে আসা পসিবল না। আর হচ্ছে যেহেতু দেখা গেছে যে কোনো পরীক্ষায় যেহেতু আমরা লাইটলি নিতে পারি না, আর পাশ করে যাচ্ছি মানে যে হচ্ছে আমিও পাশ করে যাব, অল্প প্রিপারেশনেই পাশ করে যাব, আমি জানি বলে পাশ করে যাব সেটা না। স্ট্রাকচার্ড ওয়েতে এবং আমি জানিটা সেই জানাটাও ঠিক মতো প্রেজেন্ট করাও একটা ব্যাপার। এখন আমি সাদি তারান্নাম আপুকে, আমাদের সবার প্রিয় আপুকে একটু কিছু বলার জন্য রিকোয়েস্ট করব। আপু কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপু তাহলে একটু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি ডক্টর রাসেল তান্নু আপনাদের সাথে আছি জেনেসিসের মেন্টর হিসেবে। আহ, আপনারা যারা জুলাই 2025-এ মিড টার্ম পরীক্ষা দিবেন, তাদের জন্যই মূলত আমাদের এই সেশনটা। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলবো, যারা অলরেডি এডমিট হয়ে গেছেন অথবা যারা এডমিট হবেন, তাদের সবাইকে
অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগে আমি আমাদের সাথে যারা ছিল এতক্ষণ ধরে মনোমুগ্ধ হয়ে আমরা যাদের কথা শুনছিলাম, সেই সফলতার কথার সাথেই আমাদের জেনেসিসের পথ চলা, সেই সাফল্যের সাথে পথ চলা, এই আপুদের কথা বা স্ট্রাগল এর কথা আপনারা সবাই শুনেছেন। সবার লাইফেই আসলে আলাদা, আলাদা স্ট্রাগল আছে। কিন্তু আমাদের সবারই গোল থাকবে একটাই, সেটা হলো জুলাই ২০২৫ এ আমরা পাস করে যাব। এখন জুলাই ২০২৫ এ যদি আমাদের পাস করতে হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সিরিয়াসনেসটাকে বাড়াতে হবে। আমি জাস্ট কয়েকটা কথা অল্পভাবেই বলব। আমরা যদি সিরিয়াস না হই, তাহলে কিন্তু আমরা কোনো কাজেই এগোতে পারব না। যেমন ধরেন, আপনি একটা জিনিস নিয়ে সিরিয়াস হলেন না। আপনার হয়তোবা আপনি ভাবছেন ক্যারি অন সিস্টেম তো আছে। কিন্তু আমাদের এই লাইফে এসে এতটুকু সময়ে এসে আমরা কিন্তু একদম কন্টিনিউয়াসলি পড়ালেখা করতে পারি না। আমাদের হয় ডিউটি থাকে, না হলে বাসায় ফ্যামিলি প্রবলেম থাকে, বা আমরা কোনো সোশ্যাল গ্যাদারিং এ যেতে হয়। এভাবে আমাদের কোনো না কোনো ঝামেলা থাকে। তো এইসব ঝামেলা যখন আমরা পড়ে যাই, তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস পড়াটা হয় না। এই কন্টিনিউয়াস পড়ানোটা বা আপনি যাতে পড়ানোটা এগিয়ে নিয়ে যেতে পারেন, এজন্য আপনারা জেনেসিসে আমরা যে স্কেডিউলটা দিব, সেই স্কেডিউল অনুযায়ী খুব ভালোভাবে যদি আপনি স্কেডিউলটা মেইনটেইন করেন, তাহলে দেখবেন আপনার পড়াটা 100% কমপ্লিট হয়ে যাবে। যারা জেনেসিসে এডমিট আছে, তাদেরকে আমি অবশ্যই বলব, এবারে যেহেতু পাস রেট বিসিপিএস হিসেবে ওভারঅল সবাই মোটামুটি ভালোই ছিল। কয়েকজন দেখলাম একটু খারাপ করেছে। কিন্তু জেনেসিস এর পাস রেট 100% এ ছিল। আমি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে শুধু না, সবাইকে যারা মিড টার্ম পরীক্ষা দিবেন তাদের সবার উদ্দেশ্যেই বলব, মিড টার্ম পরীক্ষাটা কিন্তু দিন, দিন আরো বেশি টাফ হবে। যেমন দেখেন, জুলাই ২০২৪ এ যারা পরীক্ষা দিয়েছিল, তাদের কিন্তু মিড টার্মে রিটেনেই প্রায় 47% এর মতো খারাপ করেছিল বিসিপিএস থেকে। তো যারা এবার পরীক্ষা দিয়েছেন, তারা সবাই একটা অপটিমাম লেভেল পর্যন্ত পৌঁছানোর কারণেই হয়তোবা পাস করে গেছেন। এমন না যে বিসিপিএস খুব এবারে আ সবাইকে পাস করিয়ে দিয়েছে, ব্যাপারটা এমন না। আপু তো অবশ্যই বলেছেন, সোনিয়া আপু নিজেই ক্যান্ডিডেট ছিলেন এবং উনি সবার এক্সপেরিয়েন্স বা সবার থটটা দেখে বুঝতে পেরেছেন যে সবাই কতটা কনফিডেন্ট এনাফ হলে পাসটা করে আসতে পেরেছে। তো আপনাদের এজন্যই বলব, আপনারা সবসময় সেইম চান্সটা আপনি নাও পেতে পারেন। সবার জন্য সুযোগ সুবিধা বা টাইম মেইনটেইনটা সমান নাও হতে পারে। কিন্তু আপনার পাস করাটাই মেইন টার্গেট হবে। আপনি যদি ধরেন যে আমি ৬ মাস পরে পাস করলে কি এমন ক্ষতি হবে? হতে পারে যে ৬ মাস পরে যদি আপনি পড়তে বসেন বা পড়ালেখা শুরু করেন, তখন আপনার পড়ালেখাটা নাও এগোতে পারে। এজন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দিনের পড়াটা দিনে পড়ার চেষ্টা করবেন। আমাদের স্কেডিউলটা মেইনটেইন করবেন এবং যারা অনলাইনে যারা ক্লাস করবেন, তারা একটা এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবেন যেন মনে হবে আপনি জেনেসিস সেন্টারে এসেই আপনি ক্লাস করছেন। এজন্য আপনার খাতাপত্র যা আছে সবটাই আপনি নিয়ে রাখবেন পাশে। মেন্টররা যা বলে সেটা যদি আপনি ভালোমতো ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়াটা 60% হয়ে যাবে। এই 60% পড়ার পরে আপনার কাজ হবে, আপনি সেদিন রাতে অথবা আপনি পরের দিনের মধ্যে আপনার পড়াটা একবার কমপ্লিট করবেন। জাস্ট গো থ্রু করবেন। এরপরে আপনি একটু ডিপলি পড়ার চেষ্টা করবেন। এভাবে যদি আপনি পড়েন, দেখবেন আপনার পড়াটা 100% এর কাছাকাছি হয়ে যাবে। এজন্য আপনার একটু এই কয়টা মাস, আপনার ৫ মাস মতো টাইম থাকবে। এই ৫ টা মাসকে আপনি একটু স্যাক্রিফাইস করা লাগবে। আমাদের যেটা প্রধান শত্রু, আমার নিজেরও, আমরা একবার মোবাইল ফোনটা হাতে নিলে তারপরে আমরা আসলে ভুলে যাই আমরা কি করছিলাম। এজন্য আমাদের যেই টাইমটা থাকবে, আমাদের তো অফুরন্ত টাইমটা আসলে থাকে না। আমরা যেমন ডিউটি করে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, বা একদিন কোনো একটা ঝামেলা থাকে, অন্যদিন অন্য একটা ঝামেলা থাকে। এভাবে আমরা টাইমটা পাই না। যে টাইমটা পাই সেই টাইমটাকে আমরা পড়ালেখায় কাজে লাগানোর চেষ্টা করব। এজন্য আমরা যেদিনের পড়াটা, যেই ক্লাসটা, সেই ক্লাসটা আমরা টাইমলি করার চেষ্টা করব। টাইমলি করব এবং ক্লাস নোটটা অবশ্যই লেখার চেষ্টা করব। আর এখানে একটা জিনিসের ব্যাপার আছে, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা।
আপনি ধরেন যদি অনলাইনে ক্লাসটা করেন বা অফলাইনেই করেন, টাইমলি যদি ক্লাসটা করেন, আপনি মেন্টরের সাথে একটা কানেকশন হয়ে যায়। আপনি মেন্টরকে জিজ্ঞেস করতে পারছেন যে, "এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এটা কি হবে?" ভাইয়া বা আপু যিনি থাকবেন উনি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবে যাতে কনসেপ্টটা ক্লিয়ার করে। আর কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু আপনার এসবিএ পাস করাটা ইজি হয়ে যায়। যেহেতু মিড টার্মে ২ টা পোরশন ধরেন আপনার রিটেন পোরশন আছে এবং ক্লিনিক্যাল পোরশন। ক্লিনিক্যাল পোরশনটা নিয়েও বলব, আগে রিটেনটা নিয়ে বলি। রিটেনটা হচ্ছে আপনার পার্ট পেপার 1 এবং পেপার 2 ২ টা পেপার আছে। পেপার 1 যেটা আছে, পেপার 1 এ হচ্ছে আপনার এসবিএ এবং পেপার 2 তে থাকবে এসএকিউ। এসবিএ তে আপনি এসবিএ টায় ৫ টা অপশন থাকে। তার মধ্যে আপনার একটা অপশনকে আপনার কারেক্ট হিসেবে নিতে হবে। এই কারেক্ট অপশনটা আপনি কিভাবে বুঝবেন যে এটা কারেক্ট হচ্ছে কিনা? এটার জন্য আপনার আসলে ডিপ থিংকিং এবং প্রপার প্র্যাকটিস এর সাথে রেসিডুয়াল নলেজ এর দরকার আছে। আপনার রেসিডুয়াল নলেজটা কিভাবে হবে? রেসিডুয়াল নলেজ হবে আপনি যত বেশি পড়বেন বা কোনো একটা কনসেপ্টকে কত ক্লিয়ার ভাবে আপনি আ অ্যাকসেপ্ট করতে পারবেন বা কত ক্লিয়ার কনসেপ্ট আপনার আছে সেটার উপরেই কিন্তু আপনার রেসিডুয়াল নলেজটা ডেভেলপ করে। সো রেসিডুয়াল নলেজটা ডেভেলপ করলে আপনি কিন্তু এসবিএ টা মোটামুটি ইনশাআল্লাহ উঠে যেতে পারবেন। এরপরে আসি এসএকিউ। এসএকিউর জন্য আমরা যেইভাবে পড়াবো, যে গাইডলাইন বা যেই স্টাডি ম্যাটেরিয়ালস গুলোর কথা বলবো সেটা আপনার স্ট্রিক্টলি ফলো করা লাগবে। এছাড়া আপনি যখন রিটেনে পাস করে যাবেন, রিটেনে পাস করার জন্য আপনার যেটা করতে হবে, আমরা যে টাইমে, যে সময়ে আমরা পরীক্ষাগুলো নিই, এসবিএ এবং এসএকিউ, সেই এক্সামগুলো আপনি আ টাইমলি দিবেন এবং মাস্ট দেওয়ার আগে, এক্সাম দেওয়ার আগে অন্তত ২ বার পড়ার চেষ্টা করবেন। এবং আপনি যাতে এক্সামে হাইয়েস্ট মার্ক অবটেইন করেন, সেই ট্রাইটা আপনার বেস্ট ট্রাইটা করতে হবে। আপনি যদি বেস্ট ট্রাইটা করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা অপটিমাম প্রিপারেশন লেভেল আপনার চলে যাবে এবং আপনার পাস করাটা ইজি হবে। মোরওভার আপনার যদি আপনি রিটেন পাস করে যান, সেক্ষেত্রে আপনার ক্লিনিক্যালে আপনি আম অ্যাপিয়ার করতে পারবেন। যখন আপনি ক্লিনিক্যালে অ্যাপিয়ার করার সুযোগ পাবেন, আমাদের যে রেগুলার ব্যাচটা আছে, রেগুলার ব্যাচে ক্লিনিক্যাল সেশন আছে এবং অসপির জন্য আলাদা সেশন আছে। ক্লিনিক্যালে অসপি এবং আপনার থাকবে শর্ট কেস টাইপ ৫ টা স্টেশন। একটাতে হিস্ট্রি টেকিং এবং ৪ টা শর্ট কেস স্টেশন থাকবে। এই স্টেশনগুলো যখন আপনি করতে যাবেন, তখন দেখা যাবে আমাদের ক্লাসগুলো করলেই আপনার মোটামুটি একটা আ পাস করার মতো একটা লেভেল বা স্ট্যান্ডার্ড মেইনটেইন হয়ে যাবে। এখন আপনাদের সবাইকে বলব, আপনারা যারা আ অনলাইনে থাকবেন, তাদের উদ্দেশ্যেই আমি মেইনলি কথাটা বলছিলাম। যারা অনলাইনে থাকবেন, তারা চেষ্টা করবেন আপনি যে ইনস্টিটিউটে আছেন, ধরেন আপনি ঢাকা মেডিকেল কলেজে আছেন বা আপনি সরওয়ার্দীতে আছেন অথবা আপনি পাবনা আছেন বা কুমিল্লা আছেন বা আপনি কক্সবাজার আছেন। যে ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করছেন, সেই ইনস্টিটিউটে আপনি চেষ্টা করবেন আপনার যে পেশেন্ট আছে, আপনার হাতের কাছে যে পেশেন্ট গুলো এভেইলেবল আছে, সেই পেশেন্টের উপর আমরা যে ক্লিনিক্যাল ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলোর উপরে আপনি হচ্ছে নিজেই প্র্যাকটিস করবেন। ধরেন যে বলল যে আমার কোনো আসলে আমি তো আউটডোরে জব করি বা আমার ওভাবে কোনো এখন কোনো আ আমি ট্রেনিং করছি না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি করবেন হচ্ছে কোনো একটা বড় পুতুলের উপর অথবা আপনার বাসায় কোনো বাচ্চা-কাচ্চা থাকলে আপু যেটা বলেছেন ঋষি আপু, আ এভাবে আপনি প্র্যাকটিস করে কিন্তু আপনার শর্ট কেস বা ক্লিনিক্যালটাকে পাকাপোক্ত করতে হবে। সবকিছু তো অবশ্যই আপনার আছে। সৌভাগ্য তো অবশ্যই লাগবে। সাথে আপনি যদি পরিশ্রম, একাগ্রতার সাথে চেষ্টা করে যান, আপনার জন্য সাফল্য অবশ্যই আসবে। এবং বেস্ট উইশেস টু ইউ অল। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক বেশি শুভকামনায়। ইনশাআল্লাহ আপনাদের ২০২৫ জুলাই সেশনে মিড টার্ম পরীক্ষাতে আপনারা একবারেই পাস করে যাবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আজান হচ্ছে, আজানের পরে একটু কথা বলছি।
থ্যাংক ইউ আসাদে তারান্নুম আপু। আপু আসলে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করলেন আমাদের হচ্ছে মিড টার্ম পরীক্ষাটার প্যাটার্নটা কিরকম, এবং অবশ্যই আপনারা রেগুলার বেসিসে কিভাবে ক্লাস করবেন এবং এই ক্লাসটা করার পরে কিভাবে প্রিপারেশনটা নিবেন। একটা পরীক্ষায় বসার জন্য অবশ্যই পরীক্ষার আউটলাইনটা আমার জানতে হবে। এসবিএ এবং এসএকিউ, তারপর হচ্ছে শর্ট কেস 5টার মধ্যে একটা হিস্ট্রি টেকিং এবং 4টা হচ্ছে শর্ট কেস থাকবে, এবং তারপরে অসপি। এই 4 স্টেপ পার হয়ে আমাদের 5টা আনতে হবে। সো এটার জন্য আমাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে, এবং এই প্রিপারেশনে আমি এসবিএ যে আসবে সেটা জানলেই আমার পড়ার স্টাইলটা সেরকম হবে। আমি একটা লাইন পড়লে চিন্তা করব আমার এটা এসবিএ আসতে পারে, একটা টপিক পড়লে ওখান থেকে এসিকিউ আসতে পারে, ওগুলো চিন্তা করে আগাবো। একটা পেশেন্ট দেখলে আচ্ছা এই পেশেন্টটা তো আমার শর্ট কেসে আসতে পারে, তাহলে আমি সেই স্ট্রাকচারটা জানলে অবশ্যই সেই ওয়েতে আগাবো। এবং আপু যেভাবে বললেন যে একটা ক্লাস করার পরে ওই ক্লাসটার উপর আমি কিভাবে প্রিপারেশনটা নিব সেইটা আমরা অবশ্যই জানতে পারবো। এখন আমরা তো মানে আমাদের রেগুলার ব্যাচ জুলাই 2025 সবার গোল একটাই, অবশ্যই মেন্টররা আপনাদেরকে হেল্প করবেন, কিন্তু আপনাদের পড়া এবং আপনাদের সেই লেবারটা দিয়েই হচ্ছে পাসটা আনতে হবে। এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমরা সবাই আপনাদের পাশে আছি, এবং আমাদের প্রিয় ডক্টর আবিদুজ্জামান আবিদ ভাইয়া, ওনাকে আমি রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। ভাইয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? হুম। আমার কথা শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা? আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি একটু আমাদের সাথে আপনার কথাগুলো শেয়ার করেন। আচ্ছা যাক, অত্যন্ত ধন্যবাদ নাফিসা নাওয়ারকে, যেহেতু উনি খুব সুন্দর করে আমাদের সবাইকে একই ফ্রেমে একটা শীতের শেষের একটা সন্ধ্যায় আমাদেরকে ধরে রাখছিলেন এতক্ষণ। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই জেনেসিসকে, জেনেসিসের ভাইদেরকে, যারা অত্যন্ত কষ্ট করে এই জেনেসিসটাকে প্রতিষ্ঠা করেছেন। আমি যখন এক সময় 2012 সালে যখন পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমি জেনেসিস পাইনি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে, কিভাবে একটা পরীক্ষার অ্যান্সার লিখতে হবে, কিভাবে এক্সামিনেশন করতে হবে, রিটেন কিভাবে লিখতে হয়, এই গাইডলাইন গুলো কিন্তু আমরা আমরা পাইনি। তো এমনকি এমবিবিএস লেভেলে কিন্তু স্যাররা কখনো কিন্তু খাতা দেখাতো না যে কিভাবে একটা রিটেন লিখতে হবে। তো জেনেসিস আসার পর থেকে স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, এবং স্টুডেন্টদের আপনার লেখার কোয়ালিটি অনেক বেড়ে গেছে, পাশের হারও বেড়ে গেছে। আগে একটা সময় ছিল যে পাশের হার অনেক কম ছিল, অনেক কম, পাশই করতে পারতো না স্টুডেন্টরা। একটা রিটেন কিভাবে লিখতে হয়, একটা এক্সামিনেশন কিভাবে করতে হয়, স্টুডেন্টরা জানতোই না। তো এখন জেনেসিস আসার কারণে দেখা যাচ্ছে যে জেনেসিস এর মেন্টরদের চেষ্টায় এবং যারা ট্রেনি আছে তাদের আহ, তাদের পার্টিসিপেশনের কারণে এই পরীক্ষায় পাশের হারটা অনেক বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জেএনসিসি এর পাশের হার মোটামুটি 100% আছে, এবং অতীতেও প্রায় 100% কাছাকাছি ছিল। তো এই জন্য আমাদের পেডিয়াট্রিক্সে বিশেষ করে কোঅর্ডিনেটর আছেন ডক্টর আসাদি তারান্নাম, উনি অত্যন্ত সুন্দরভাবে এটাকে কোঅর্ডিনেট করে রাখতেছে পেডিয়াট্রিক্স সাবজেক্টটা। আমি গত 2-3 বছর ধরে দেখতেছি খুব সুন্দর করে ধরে রাখছেন উনি। হ্যাঁ, আর আমরা সাপোর্ট করে যাচ্ছি ওনাকে এবং সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এছাড়াও জেএনসিসি যারা স্টাফরা আছেন বা কর্মকর্তারা যারা আছেন, অত্যন্ত সুন্দর করে আমাদের ক্লাসের অ্যারেঞ্জমেন্ট গুলো করা, এখানে কারিগরি সহযোগিতা গুলো করা, সবকিছু কিন্তু ওনারা মানে সুন্দরভাবে করে যাচ্ছেন। আর আজকে দুটা বিষয়, প্রথমত হচ্ছে যে আজকে যদি অনলাইন ক্লাস না হয়, যদি আজকের এই গেদারটা যদি অফলাইন হতো, তাহলে আমি সোনিয়া জামান, হালিমা, সাদিয়া থেকে মিষ্টি খাইতাম। এটা মিস হয়ে গেল। এত বড় একটা সুন্দর নিউজ, পাশের নিউজ, মিষ্টি মুখটা করতে পারলাম না। এটা একটা মিস হয়ে গেল। যাই হোক, পরবর্তীতে যেখানে সুযোগ হয়
এটা আমরা ফিল আপ করে নিব। তোমাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আপনারা অবশ্যই মানে অনেক হেল্প করছেন ভাইয়া, ইটস ট্রু। যাক, যারা পাশ করে গেছেন তাদেরকে অত্যন্ত আমি অন্তর থেকে যে শুভেচ্ছা জানাই, যে এক চান্সে পাশ করে যাওয়াটা অনেক বড় একটা বিষয়। যারা পাশ করতে পারেননি, যারা পরীক্ষা দিয়েছেন, যারা জেএনসির সাথে যারা ছিলেন সবাই পাশ করে গেছেন, আর যারা পাশ করতে পারেনি তাদেরকে বলবো যে জেএনসির সাথে লেগে থাকার কথা, লেগে থাকতে হবে। আমি যেরকম পেডিয়াট্রিক্সে এফসিপিএস, এমসিপিএস, ডিপ্লোমা 3টা প্রোগ্রেশন কমপ্লিট করছি। এফসিপিএস না হয় আমি এক চান্সে পাশ করছি, কিন্তু অন্যান্য ডিগ্রি আমার একাধিকবার লাগছে, কিন্তু কখনো হতাশ হয়নি, লেগেছিলাম, লেগে থাকবো। তো আপনার যারা জেএনসিসি এখনো অ্যাডমিট হয়েছেন তারা তো অবশ্যই ভালো একটা কাজ করছেন যে একটা ট্র্যাকে চলে আসছেন। আর যারা অ্যাডমিট হননি তাদের কাছে আমার পরামর্শ যে একটা অ্যাডমিট হয়ে যান, তাহলে দেখবেন যে একটা ট্র্যাকে চলে আসতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে ওয়ার্ডে এত কাজের প্রেশার যে সবাই ওয়ার্ডে রুগী ম্যানেজ করতে করতেই ব্যস্ত। রুগীর ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্ট শেখাও হয়ে যাচ্ছে, কিন্তু পড়াশোনাটা আর হয়ে উঠতেছে না। পরীক্ষা ওরিয়েন্টেড কিছু পড়াশোনা স্পেসিফিক করতে হয়, সেটা কিন্তু হয়ে উঠতেছে না। এজন্য যেহেতু বিসিপিএস এটা এমডি কোর্স না, বিসিপিএস এটা এফসিপিএস কোর্স। এফসিপিএস এ কিন্তু ওইরকম পড়াশোনার আপনার কোর্সে কিন্তু রেগুলার ক্লাস হওয়া, রেগুলার পরীক্ষা হওয়া এটা কিন্তু খুব একটা হয় না। তো এই জন্য একটা সাপোর্ট লাগে। এই জন্য আপনাদের কাছে আমার পরামর্শ, যারা ভর্তি হয়েছেন ভালো কাজ করছেন, যারা হননি ভর্তি হয়ে যান। ভর্তি হলে হতে হতে সুবিধাটা হলো যে আপনারা একটা একাডেমিক একটা এনভায়রনমেন্টের মধ্যে চলে আসবেন। এখানে একটু আগে বলা হলো আমাদের লেকচার আছে প্রায় 12টা, ক্লাস টেস্ট আছে, ওসপি আছে, মক আছে, সলভ ক্লাস আছে, ফিডব্যাক আছে, প্রিভিয়াস কোশ্চেন সলভ আছে, অনেক ধরনের আপনার প্যাটার্ন অফ ক্লাস আছে, অনেক প্যাটার্নের ক্লাসেরও ইম্পর্টেন্স আছে। শুধু লেকচার দিলাম, কেউ শুনলো না, একটা মনোটোনাস বিষয়। যখন সলভ করানো হবে, যখন এক্সামিনেশন করানো হবে, আমার কাছে যখন আসছিলেন সোনিয়া জামানরা আসছে বা অন্যান্য বান্ধবীরা আসছেন, আমি ওনাদেরকে বলছি আপনার নিজের এক্সামিনেশন করেন, আমি গঠনমূলক সমালোচনা করব। তো পরীক্ষার আগে ওনাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে গেছে এবং ওনারা কিন্তু ওসপি দিতে আসছে। তো যারা ঢাকার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ যে আপনারা সরাসরি অফলাইনে এসেই ক্লাসগুলো করবেন। তো সরাসরি টিচারের সামনে থাকতেছেন, মেন্টরের সামনে থাকতেছেন, যে কোনো সমস্যা, যে কোনো কোশ্চেন সরাসরি করতে পারবেন। আর যদি সম্ভব না হয় একান্তই অনলাইনেও সরাসরি থাকবেন। একটা সময় করোনার আগ পর্যন্ত যখন আমরা জেএনসিসি ক্লাস করতাম তখন তো এসব জমছিল না, তখন কিন্তু আমরা কষ্ট করে হলেও কিন্তু আসতাম এবং ক্লাস কিন্তু ভরপুর থাকতো। এখন কিন্তু অনলাইন হয়েও এমন একটা অবস্থা, অনলাইনে যে সুবিধা যে বাসে আপনি যে শুনতে পাচ্ছেন, অথবা যে আপনার অফিস আওয়ারেও যে আপনি শুনতে পাচ্ছেন, সেটাও এখন অনলাইনে লাইভে কেউ থাকতে চাচ্ছে না। তো আমাদেরকে আরো এই ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আর পরীক্ষা পাশের ব্যাপারে ডেডিকেশন, একটাই মন্ত্র, ডেডিকেশন। আপনাকে পড়াশোনা করতে হবে, দুটা কাজই করতে হবে, ওয়ার্ডের রুগীও দেখতে হবে আর পড়াশোনাটাও করতে হবে। এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবেন, রুগী যেন অবহেলার শিকার না হয় এবং আপনিও নিজেও যেন অবহেলার শিকার না হন। মানে আপনি অবহেলা মানে হচ্ছে আপনি রুগী দেখতেছেন কিন্তু পড়াশোনা করতেছেন না, মানে আপনারটাও ঠিক রাখতে হবে। তো ডেডিকেশন থাকতে হবে যে আপনারা প্রতিদিন ওয়ার্ডে একটা করে রুগী প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনার যখনই সুযোগ পান পড়বেন। বাসে যাওয়ার সময় আমরা মোবাইলে যে একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে আসাদে তার নাম, যে আপনার মোবাইলে কিন্তু যদি আপনি আপনার পার ডে যদি কতটুকু স্ক্রিন আপনি ইউজ করছেন সেটা যদি আপনি চেক করেন, দেখবেন যে গড়ে কিন্তু 4 ঘন্টা চলে আসে। তো কেউ যদি 4 ঘন্টা পড়াশোনা করে, পাস কিন্তু নিশ্চিত। হ্যাঁ, তার মানে যে জায়গাগুলোতে সময় আপনার কাট করার সুযোগ আছে সেটাকে কাট করতে হবে, তাহলে ইনশাল্লাহ পাস হবে। সবকিছু কিন্তু একসাথে হয় না। এরপর আপনার জেএনসিসি যদি থাকেন আমাদের সাথে সরাসরি ক্লাসগুলো করবেন, টেস্টগুলো অ্যাটেন্ড করবেন, এক্সামিনেশন গুলো দিবেন, ওই ওরিয়েন্টেড পড়াশোনাগুলো করবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবেন, রেগুলার শর্ট কেস এক্সামিনেশন করবেন। তো এইভাবে যদি লেগে থাকেন, আশা করা যায় ইনশাল্লাহ কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যদি না হয়, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। দেখুন গতবার নিশিপাল আমাদের সবচেয়ে ফেভারিট ক্যান্ডিডেট ছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে কিন্তু পাস করে গেছে। মানে যে ফুল প্রিপারেশন নিবে তার ফার্স্ট টাইম পাস হওয়ার সম্ভাবনা বেশি, বাই চান্স যদি কোনো কারণে মিস হয় সেকেন্ড টাইম তার পাস অবশ্যই হবে। হ্যাঁ, তো প্রথম থেকে একটু সিরিয়াস থাকেন, খেলাফেলা নিবেন না। একটা কথা বলছে আবু যর গেফারি যে
ক্যারিয়নের চিন্তা কখনোই করবেন না। হ্যাঁ, ক্যারিয়নের সব বাদ দেন, ওটা চিন্তা করতে গেলে পড়াশোনাটা হবে না। হ্যাঁ, তো এইভাবে আমাদের সাথে লেগে থাকেন, আশা করি লেগে থাকলে পাস হবে। পাস হবে, এটা আপনার আহ এমন কঠিন কিছু না, এটা লেগে থাকাটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের সাথে যারা ভর্তি হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা ভর্তি হননি, আহ তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার ভর্তির জন্য ভর্তি বলতেছি না, এটা আপনার জন্য আসলেই খুবই ইম্পর্টেন্ট। আমি যখন পার্ট 1 এর আগে জেনেসিস ছিলাম, পার্ট 1 হয়েছে, পার্ট 2 এর আগে ছিলাম, পার্ট 2 পাস করছি, এমসিপিএস এর আগে ছিলাম, এমসিপিএস এ পাস করছি, আবার এমডি রেসিডেন্সি তো ক্লাস কোচিং করছি, সেটাও হয়েছে। মানে এই একটার সাথে লেগে থাকলে না হয়ে যায়। শুধু শুধু একা বাসায় ওইভাবে পড়া হয় না। এখন যে আমরা স্টেজে গেছি, এখন তার এমবিবিএস না, ফ্যামিলি আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, চেম্বার আছে, খ্যাপ আছে, তো অনেক দিক থেকে অনেক বাধা থাকে। বাধা বিপত্তি অতিক্রম করে আপনারা ভর্তি হয়ে যান, আমাদের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। তো আমার আর তেমন কিছু বলার নাই, বাকিরা সবকিছু বলা হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা, কংগ্রেচুলেশন এবং ওয়েলকাম জানাই আমার আজকের বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে আপনার এত ইম্পর্টেন্ট কথাগুলো আমাদেরকে বলার জন্য। আসলে এটা তো হচ্ছে মানে কোচিং এ ভাইয়া যেটা বলল যে লেগে থাকার কোনো বিকল্প নেই, আমাদেরকে লেগে থাকতে হবে। আর যেটা বললাম যে হচ্ছে রেগুলার ব্যাচটা কেন প্রয়োজন, এখানে তো সবাই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমি আসলে সবার জার্নি গুলো খুবই মানে মন্ত্রমুগ্ধর মতো শুনছিলাম যে এক একজন আসলে কি কি সাফার করে যে একটা পরীক্ষায় পাশ করে সেটা সেই জানে। এখন আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ আপনারা একটা ট্র্যাকে ঢুকে গেছেন। এখন আপনাদের মনে হবে যে মানে একটা নক থাকবে যে আমার একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমার করতে হবে এবং ক্লাসটা করলে আপনার মনে হয় আমার একটা পরীক্ষা আছে। তো এই একটা ট্র্যাকে ঢুকে যাওয়া কিন্তু অনেক বড়। আর যদি সেই ট্র্যাকে না ঢুকেন, শেষ সময়ের জন্য অপেক্ষা করেন, তাহলে জিনিসটা হবে কি, যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি যে আমার পরীক্ষার আগে আমি তো জুলাই সেশনে পরীক্ষা দেই। পরীক্ষার আগে আমি যখন হচ্ছে মানে ডিউটি থেকে ছুটি নিয়ে বাসায় আসলাম যে হচ্ছে এখন আমি অনেক পড়বো, তার পরের দিন সকালবেলা উঠে আমার জ্বর আসে, আমার হচ্ছে ডেঙ্গু হয় এবং এত খারাপ অবস্থা ছিল যে আমার হসপিটালাইজড হতে হয়েছে। সো আপনি জানেন না, ইউ নেভার নো হোয়াট উইল লাইফ গিভ ইউ, তাই না? আপনার যেকোনো সময় যেকোনো সিচুয়েশনে আপনাকে সার্ভাইভ করে আসতে হবে। আর এই সার্ভাইভটা করার জন্য আপনাকে সেই ধরনের নলেজ, সেই ধরনের লেবারটা আল্লাহকে দেখাতে হবে যে আল্লাহ আপনাকে দিবে। সবসময় আল্লাহ সবার প্রতি সেই সময়টায় হয়তো মুখ তুলে তাকাবেন না, কিন্তু এর মানে এ না যে এটা আমি পাবো না। সেটার জন্য আমাকে ভাইয়া যেটা বললেন লেগে থাকতেই হবে। এবং আমি যারা ভর্তি হয়েছেন তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা পাশ করে গেছে তাদেরকে কংগ্রাচুলেশন বলা হয় নাই। কংগ্রাচুলেশনস, কারণ কারোর পাশের খবর শুনতেও ভালো লাগে। এবং আশা করি জুলাই 25-এ যারা পরীক্ষা দিবেন তাদেরও সবার পাশের খবর শুনেও আমরা এরকম আপনাদেরকে নিয়ে একটা এক্সপেরিয়েন্স শেয়ারিং এর প্রোগ্রাম করতে পারবো। আপনারাও তখন আপনাদের, তখন হয়তো আপনি বলতে পারছেন না আপনার কি অবস্থা দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু তখন হয়তো আপনি আপনার গল্পটা শেয়ার করতে পারবেন। আর এই গল্পটা শেয়ার করার জন্য অবশ্যই জেনেসিস এর সাথে থাকবেন, ডিটারমাইন্ড হন। ভর্তি হয়ে গেছেন, এখন রেগুলার ক্লাস শুরু করবেন, সবগুলো ক্লাসের পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, শর্ট কেস গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর আপুর কথা বললো, আপু আসাদে তারান্নুম আপু বললো অবশ্যই মোবাইল ফোনটা থেকে দূরে থাকবেন। আর যখন আপনি ক্লাস করবেন তখন দেখবেন অবশ্যই আপনার সব সময় তো একরকম যাবে না, মেন্টরদের হেল্প লাগবেই। আর এই ক্লাসের এই ৫ মাসের মধ্যে আপনি পিছিয়ে যেতে পারেন। কোনো একটা ড্রব্যাক আসতে পারে আপনার ইয়েতে। সেই সময় সবসময় আপনার যেই প্রয়োজনটা সেটা সিক করার চেষ্টা করবেন। আর যেটা বলব যে গোলটা ফিক্স রাখেন। ফিক্স রাখলে কোনো কিছুই অসম্ভব না। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা যখন একটা প্রিপারেশন নেই তখন বাসার সবাই জানে যে ও পরীক্ষা দিবে এবার। বারবার কিন্তু আমি বলতে পারব না যে এই জানুয়ারিতে আমি পরীক্ষা দিচ্ছি, আবার জুলাইতে পরীক্ষা দিচ্ছি। সেই হেল্পটা আমি কখনোই পাবো না। আমি একবারই বলি বাসায় যে আমি পরীক্ষা দিব, সেই সময়টা আমাকে হেল্প করুক এবং সেই হেল্পটা আমার ফ্রুটফুল হোক। কারণ আমি যদি বারবার পরীক্ষা দেই, পরীক্ষার প্রিপারেশন আসলে যতই নেই, ফার্স্ট বার যেভাবে নিব সেভাবে আর নেওয়া হয় না। ঠিক আছে? তাহলে অবশ্যই যারা ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা। আপনারা এতক্ষণ যে থেকে
কথাগুলো শুনেছেন এবং অবশ্যই যারা রেকর্ডিংটা শুনবেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ারগুলো শুনবেন এবং পরীক্ষার স্ট্রাকচারটা শুনবেন যে কতটুকু গাইডলাইন প্রয়োজন আসলে একটা পরীক্ষায় বসার জন্য এগুলো অবশ্যই জানার চেষ্টা করবেন এবং হচ্ছে রেগুলার ক্লাস করবেন। অবশ্যই আপনাদের সবার গোলটা আল্লাহ ফিল আপ করবেন। থ্যাংক ইউ টু অল। আজকে এখানের মধ্যে শেষ করছি। শেষ করব? জি ম্যাম, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ওকে, সবাইকে থ্যাংক ইউ। এতক্ষণ ধরে যুক্ত থাকার সবাইকে জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।